আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব রেবা রানী দেব এর বিআরএল গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নুরুন্নাহা, প্রধান শিক্ষক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সরকারি প্রধান শিক্ষক দিবা জামানা খাতুন মহোদয়, আর আছেন সরকারি প্রধান শিক্ষক নিত্যরঞ্জন মদন, সম্মানিত সরকারি প্রধান শিক্ষক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, সিনিয়র শিক্ষক বৃন্দ এবং অন্যান্য শিক্ষক বৃন্দ। এবং আমাদের আজকের অনুষ্ঠান সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের যে সাবেক শিক্ষক বৃন্দ ছিলেন, সরকারি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক বৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই রেবা রানী ম্যাডামের প্রতি আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, দোয়া এবং আকর্ষণের আন্তরিকতার জন্য আপনারা এখানে চলে এসেছেন। সর্বোপরি এই স্কুলের প্রতি আপনাদের যে আন্তরিকতা, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মুজিবুর রহমান স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. গীতা থেকে পাঠ করছেন সতেন্দ্রনাথ স্যার। হরে কৃষ্ণ। বিহার কামান সর্বণ যপ পুমাঞ্চলিত নিস্পৃহ নির্মম নিরহংকার সব শান্তি অধিগচ্ছতি। এর অর্থ হচ্ছে যিনি সবসময় আমার করেন না এবং অহংকার শূন্য থাকতে পারেন, তিনি শান্তিপ্রাপ্ত হন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমি আর বেশি কথা বলবো না। আমি এবারে মানপত্র পাঠ করার জন্য জনাব লাইলা নুরজাহান আমাকে বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা এর সিনিয়র শিক্ষক জনাব রেবা রানী দেব এর অবসরজনিত বিদায় সংবর্ধনায় অত্র বিদ্যালয়ের শিক্ষা পরিবারের হৃদয়ানুভূতি। হে বিদায়ী, শরতের স্বচ্ছতায় অম্বর যেন নীল সফেদ জিমুত ভাসছে স্ফটিকের মতো। মৃদু মন্দ সমীরণ উড়িয়ে নিচ্ছে কোথায় তাদের, কে জানে। শারদীয় উৎসব লেগেই আছে এই বিদ্যালয় অঙ্গনে। কাননের প্রতিটি বিটপি সদ্য স্নাত সজীব তনুতে চিকচিক করছে। পুত্র তৃণটিও আজ ফলবতী। ওই গুবাকের শাড়ি পূর্ণতায় শির উঁচিয়ে আছে। হরিদ্রা সাজে সজীব দেবদারু মায়া বাড়াচ্ছে। এত প্রাণীর আয়োজন যখন এই বিদ্যাপীঠে, শরতের ছোঁয়ায় তখন এই অঙ্গনের হৃদয়ের বীণায় বেজে উঠল বেদনার রাগ। কেউ একজন যাচ্ছে চলে বাঁধন ছিঁড়ে, যে বাঁধন আত্মার মর্মের সম্পর্কের। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণপ্রিয় রেবা দিদি। আপনার আগমনী বার্তায় আমরা সাক্ষী নই, তবে বিদায়ের করুণ ক্ষণে অংশীদার হয়ে আজ আপনাকে জানাচ্ছি বিদায় সম্ভাষণ। লৌহ সুধা পাত্র ভরে রেখো যতন করে,
তুমি আমি আমি তুমি ছিলাম একই সুরে। আজ যখনই যাচ্ছ চলে আপন আলোয় পূর্ণ করে রেখো মোদের পুষ্পডালি। হিয়ার কানন উজাড় করে রেখো স্মৃতির দেরাজ কোণে। মোদের সিক্ত অশ্রু সজল তোমার তরে গড়িয়ে পড়া হৃদয় ভাঙা প্রাণের চকর। হে কর্মবীর, ঘড়ি কাটায় যে তীক্ষ্ণ সচলতা, তার সাজুজ্যে যেন আপনার কর্মজ্ঞান। নিয়মের এক সুন্দর ছন্দ আপনার কর্মতালে, যে তার সুর হয়ে বাস্ত এই বিদ্যাপীঠে প্রতিটি স্থানে। আপনি যেন এক নিঃশব্দ বাধাহীন জলপ্রপাত, যার বিরামহীন প্রবাহ বহমান ছিল শ্রেণীকক্ষ, খেলার মাঠ, প্রশাসনিক কর্মযজ্ঞ, শিক্ষা সফর সহ বহুবিধ কর্মের ধারায়, যা সুশোভিত করেছে নদী সম এই বিদ্যালয়টির দোকল। এই অঙ্গনের শিক্ষার্থী ও সহকর্মীরা আপনার মায়াময় সঞ্জীবনী সুধা পান করেছে দুহাত ধরে। গোলাপের স্পর্শে যেমন মাটির ঢেলাও হয় সুগন্ধিযুক্ত, তেমনি আপনার সংস্পর্শে আমরাও হয়েছি সুরক্ষিত। কৃতজ্ঞ চিত্তে তাই আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে সীমাহীন ধন্যবাদ। কামনা করছি আপনার অনুসরণ যেন হয় আমাদের কর্মপথের পাথেয়। হে সহযোদ্ধা, স্নেহ ও বদান্যতায় আপনি ছিলেন অনন্যা। পদের উচ্চতা, বয়সের জ্যেষ্ঠতার অহংবোধ আপনাকে স্পর্শ করতে পারেনি। বয়োকনিষ্ঠদের প্রতি আপনার স্নেহ ছিল যেন কুসুমিত পুষ্পের কানন, যা সুশোভিত করেছে আমাদের হৃদয় প্রতিক্ষণ। আজ আপনার বিদায় আমাদের হৃদয়ে বেদনার মুহুর্মুহু ধ্বনি তুলে বলছে, ছিলে তুমি এক দয়ার প্রাণ, অপুরাণ চিত্তে ঢেলেছ স্নেহের বাড়ি। সিক্ততায় নিমজ্জিত কৃতজ্ঞ হৃদয় বলছে, তুমি যেও না মোদের ছাড়ি। যেতে হবে, যাবে তুমি সময়ের তাড়নায়, নিয়মের বাঁধনে। রেখে যাবে স্মৃতিময় মধুর সিঞ্চন। আপনাকে মন চাইছে না। যদি আমাদের অবাঞ্ছিত কোনো ভুল আপনাকে কখনো ব্যথিত করে থাকে, আমাদের ক্ষমা করবেন আপনার মহানুভবতায়। পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা, আপনার আগামী দিনগুলো হোক কর্মমুখর ও আনন্দময়। জীবন ভরে উঠুক অনাবিল শান্তিতে। আপনার রোগমুক্ত দীর্ঘ জীবন কামনায় আপনার গুণমুগ্ধ সহকর্মীবৃন্দ, আলমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা। তারিখ 18 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 2 কার্তিক 1432 বঙ্গাব্দ। ধন্যবাদ লাইলা আপাকে। এবারে হাতে তুলে দিচ্ছেন প্রধান শিক্ষক এবং সাবেক প্রধান শিক্ষক লেবারানী আপাকে। এবং পাশাপাশি ক্রেস্ট প্রদান করছেন প্রধান শিক্ষক এবং পুলিশ শুভেচ্ছা জানাচ্ছেন। পুলিশ শুভেচ্ছা জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক লেবারানী আপাকে পুলিশ শুভেচ্ছা। এবারে লেবারানী আপাকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের শিষ্য যারা আছো, তোমরা তোমাদের শুভেচ্ছা উপহার প্রদান করতে পারো। দিয়ে আসবে তোমরা। করুণাময়ের কাছে আমরা কৃতজ্ঞ যে এই আপা সুস্থভাবে সুন্দরভাবে আজকে ছাত্র
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ধন্যবাদ তোমাদেরকে। আরো 10টি বছর করে আপনারা কাজ করতে পারবেন এবং হ্যাঁ করতেছেন, নাতি পালন করতেছেন আমাদের নবী মাসুদ আশরাফ। এবারে প্রথমে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজিজা আপা। সমপর্যায়ে ক্লাস করা বছর হিসেবে যদি প্রথম আমি বুঝতে পারিনি বা পাইনি অত বেশি। আয়শা আপার সাথে ছিলাম, আমি আসছিলাম, আয়শা আপার সাথে এখানে খেতেন, আবার বইগুলো থাকতেন। কিন্তু পরবর্তীতে কাশিম স্যার যাওয়ার পর দিদি আমাদের মনে করতেন না, একটু কোনো কিছু বললেও আবার হেসে আবার জড়িয়ে ধরে একটা আলোকিত ঝলমল মানুষ। ওনার মধ্যে সবসময় দেখতেন একটা আশাবাদ, এরকম করোনায় এত অল্প বয়সে ভেঙে পড়লে হবে, এরকম সবসময় ওনার মধ্যে একটা আশাবাদী, যেটা মানুষকে কাজের জন্য স্পৃহা তৈরি করে। এরকম দিদিকে পেয়েছি, আর পেয়েছি দিদিকে এই যে আমাদের স্কুলের প্রাণীদের প্রতি দিদির একেবারে অগাধ অকৃত্রিম ভালোবাসা, যে দিদি অনেক কষ্ট করে রিক্সায় করে পর্যন্ত খাবার দাবার এনে যে দিকে খাওয়াতো, এই যে কুকুরদের। আর আমরা যখন একটু করে হাঁপিয়ে দিদির রুমে গেলে একটা বিস্কিট খাও, তুমি 2টা ক্লাস করে আসছো, একটা বিস্কিট খাওয়া যে বসো, পরে ক্লাসে যে মানে একটা কর্মক্ষেত্রে পরিবেশকে ছাপিয়ে কর্মপরিবেশ আসলে সবসময় কর্মপরিবেশে থাকে। এখানে স্নেহ কিংবা ওটা একটু কমেই থাকে, কিন্তু দিদির কাছে আমরা কর্মপরিবেশ ছাপিয়ে সরকারি প্রদানের কাঠিন্য সবকিছু ভেদ করে একটা সত্যিকারের একটা শ্রদ্ধেয় মানুষকে পেয়েছিলাম। এই কয়েক বছর আমি দিদির প্রতি খুবই কৃতজ্ঞ, আমি নিজের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ। দিদি কোনো সময় আমি তো একটু খাতা বেশি হলে আপনার সাথে রাগারাগি করেছি, কষ্টের জন্য রাগারাগি করেছি, আমাকে আর আমার ছেলে আপনার স্টুডেন্ট, ওর জন্য আপনি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার ছোটরা যদি আপনার সাথে ধন্যবাদ সবাই। এখন অত্র বিদ্যালয়ের কিছু ছাত্র ভিতরে এসে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। ভিতর দিয়ে আমরা খুবই আনন্দিত আমাদের প্রাক্তন ছাত্রদের দেখছি। দিদিকে ফুল দিয়ে বিদায় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-এর যোদ্ধা আইস সাহেব। সবাই আমরা দোয়া করবো ও সামনের সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, আমরা ওর জন্য সবাই দোয়া করবো। শামসুল হক স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব রেবারানীদের বিদায় সংবর্ধনা লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুন নাহার, উপস্থিত আছেন বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বরপ্রাপ্ত, উপস্থিত আছেন আমাদের
সাবেক প্রধান শিক্ষক জনাব কে মুস্তফা কামাল, আরো আছেন প্রাক্তন শিক্ষক সর্বজনাব শাহিনুদ্দিন আফরোজ, আয়েশা আক্তার, নাজমুন নাহাকা, জনাব মাসুদ স্যার আছেন, জনাব মানিক স্যার এবং আমার সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে বিদায় কথাটি বড়ই কষ্টকর, এটা সত্য। সরকারি বিধি মোতাবেক আমাদের প্রিয় দিদি, আমি বলবো আমাদের কাজলা দিদি, মা গো আমার সুলভকলা কাজলা দিদি, সেই কাজলা দিদিকে আমরা আজ হারাচ্ছি। আমার এই মনে হচ্ছে, আমি পত্রবিদ্যালয়ে যোগদান করি 2005 সাল থেকে। 2005 সালে আসার পরপরই দিদির হাতে আসলে আমার পরীক্ষার খাতা দেখা, সরকারি পরীক্ষা, পাবলিক পরীক্ষা, এসএস পরীক্ষার খাতা, দিদি ছিলেন প্রধান পরীক্ষক। দিদি আমাকে নিরীক্ষক বানিয়েছেন, তখন আমি পরীক্ষক হইনি। পরবর্তীতে অবশ্য আমিও প্রধান পরীক্ষক হয়েছি, আমিও নিরীক্ষক নিয়োগে কাজ করেছি। সে ভিন্ন কথা, আসলে দিদি তুলনা হয় না। দিদি অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন, সকল সময় ছাত্রদের ভালো চাইতেন। এটা একটা বিশেষ গুণ, এই গুণ সবার মধ্যে নাই, এই গুণ আমার মধ্যেও নাই। সবসময় ছাত্রদের ভালো চাওয়া। আর একটা ছিল উনি মানবিক গুণাবলী, ভালো মানুষ ছিলেন, নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন। অত্যন্ত অমায়িক, ভদ্র, এই সবগুলি গুণাবলী ওনার মধ্যে ছিল। সবসময় হাসিমুখে কথা বলতেন। আজ দিদির যে সংগঠনের যে আমরা যে ব্যানার, অত্যন্ত হাস্যোজ্জ্বল, এ দেখে মনে হয় না আমরা এই দিদিকে হারাচ্ছি। দিদি আমাদের মাঝে থাকবেন, দিদি আমাদের মাঝে আসবেন সবসময়। আমরা সামনে গ্রহণ করব, আমরা দিদিকে বলবো না। আনুষ্ঠানিক বিদায় হলো আমরা দোয়া করি। আমি সবার পক্ষ থেকেই আপনাকে অনেক দেখা কষ্ট দিয়েছি, সেই কথা আমার হস্তে মাফ করে দেবেন, আমি ক্ষমা চাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। এবারে আজকের অনুষ্ঠানের সাথে সংগতি রেখে আমরা একটা নজরুল সঙ্গীত শুনবো, পরিবেশন করবেন সাদরুল ইসলাম স্যার। পারো না, ওর সাথে গলা মিলাও। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রাক্তন প্রধান শিক্ষকবৃন্দ, সবাইকে আবার আসসালামু আলাইকুম। আমি আসলে রবীন্দ্রসঙ্গীতটা দিদির খুব প্রিয়। আমি আগে আলাপ করেছিলাম, দিদি আপনি কি গজল পছন্দ করেন? তো দিদি বলছে ওনার গজল অনেক প্রিয়। তা আমি চিন্তা করলাম নজরুলের এটাই নজরুল গীতি আর গজল, এই জন্য আমি এটা একটু আজকে গাইব। আমি দিদি সম্পর্কে একটি কথা না বললে আমার মনটা মানছে না। এটা আমি যেহেতু একসাথে চাকরি করছি, গজল গাওয়ার আগে এই কথাটাই বলতে চাই। যখন আমি 1997-98 শিক্ষাবর্ষে আমি বিএড করি, বিএডে পরবর্তী যারা বিএড করেছে ওদের সাথে কথা বলে দেখেছি অনেকের সাথে সাবজেক্ট মিলে না। মনে হয় বিএডে মনে হয় সাবজেক্ট মাঝে মাঝে 8-10 বছর পর মনে হয় চেঞ্জ করে দেয়। আমার তো ধারণা কি, আমার যেটুকু মনে আছে, শিক্ষা ও জাতীয় উন্নয়ন, শিক্ষা নীতি, শিক্ষা মনোবিজ্ঞান এবং শিক্ষা মূল্যায়ন নির্দেশনা, এই 400 নম্বরে আমরা পড়েছি। তার মধ্যে শিক্ষা মনোবিজ্ঞান পড়তে গিয়ে আমি আমার বিএড লাইফে দেখেছি, যেটা বুঝতে পেরেছি যে অন্যান্য প্রশাসনের সাথে শিক্ষা প্রশাসন এক না। শিক্ষা মনোবিজ্ঞান
মনোবিজ্ঞান একেবারে আলাদা গোছের একটা কিছু আমি উপলব্ধি করেছিলাম, যে সেখানে মানে যিনি প্রধান শিক্ষকের চেয়ারে থাকবেন তিনি শিক্ষকদেরকে পরিচালনা করার সময় এমন ভাবে করবেন, অন্য প্রশাসন যেরকম ডাইরেক্ট হিট করে যে তোমাকে এটা করতে হবে, যেভাবে পালন কর, এখানেও আমরা ঠিকই পালন, কিন্তু এমন ভাবে প্রশাসক, বিজ্ঞ প্রশাসক হতে হলে এমন ভাবে নাকি অর্ডার করতে হবে যাতে সাধারণ আমারও লাঠিও না বাকি, শিক্ষক যাতে মনকষ্ট না হয়। কারণ শিক্ষক বলে কথা, এবং শিক্ষকদেরকে যে মাইন্ডে প্রমাণ দেওয়ার কথা শিক্ষা মনোবিজ্ঞানে আমি পেয়েছি, ঠিক চাকরি করতে এসে দিদির কাছে আমি একেবারে হুবহু সেরকম একটি তাত্ত্বিকতা আমি খুঁজে পেয়েছিলাম। বলতো সাধারণ ভাই এই ক্লাসটা যখন নাকি একজন অ্যাবসেন্টি ক্লাস দিত এমন ভাবে বলতো যে কাজই নাই, যে কথা বলবো না আমি যাবো না, মানে এমন সুন্দর করে মানে এই যে তখন আমি বুঝতে পেরেছি শিক্ষা মনোবিজ্ঞানের ওই পাঠটুকু আমার দিদি, আমার কাজলা দিদি আসলে এমন ভাবে বলতো যে আমরা একেবারে মানে প্রাপ্য ছিলাম। যাক, মোট কথা হলো একটা যোগ্য প্রশাসকের গুণ বলে আমি ওনার মধ্যে খুঁজে পেয়েছি। আজকে বিদায়ের রঙের বিদায়ের বেলায় নজরুল এমন এমন কথাগুলো লিখে দিয়ে গিয়েছেন, এই গজলটা যদি আমি না প্র্যাকটিস করতাম কিছুটা, এই কথাগুলো আমি বুঝতে পারতাম না। আসলে একটা মানুষের বিদায়ের জন্য আমার মনে হচ্ছে সবগুলো কথা নজরুল সেখানে কম বেশি ইঙ্গিত দিয়ে গিয়েছেন। আজকের এই দিদির ভাষায় আমি এই কথাটা গজলের মাধ্যমে প্রকাশ করছি। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আখি দুয়ারে খোলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়, ফোটে যে ফুল আধার রাতে, ঝড় ফুলায় ভোর বেলাতে, ফোটে যে ফুল আধার রাতে, ঝড় ফুলায় ভোর বেলাতে, আমায় তারা সাথে ডাকে, আয় সজল নয়ন তোলো, নাও বিদায়, সজল নয়ন তোলো, নাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়, অন্ধকারে এসেছিলাম, হাতে আধার যাই চলে, অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, খনিক ভালো বেসেছিলে, চিরকালে নাই বলে, হলো জানা হলো দেখা, নয়ন জলে রইল লেখা, হলো জানা হলো দেখা, নয়ন জলে রইল লেখা, দুর্বিরহে কাকে কে কা ভরসায়, ফাগুন স্বপন বলো বলো, দাও বিদায়, ফাগুন স্বপন বলো বলো, দাও বিদায়, আমার যাবার সময়
আমাদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের আজকে বিদায়ী আমাদের পরম শ্রদ্ধেয় সবার প্রিয় দিদি, সম্মানিত মোস্তফা কামাল স্যার, সহকারী প্রধান শিক্ষক দ্বয়, অন্যান্য যারা প্রাক্তন স্যারেরা উপস্থিত আছেন, আমার সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ 3 জন মানুষের কথা যদি বলি, তার মধ্যে দিদি একজন। যদি সেই 3 জনের বলি, মানে আমার এটা আমি ধর্মীয় বিষয়ে আনতে চাচ্ছি না, কিন্তু মজার ব্যাপার হলে 3 জনের মধ্যে 2 জনেই আমি হিন্দু সম্প্রদায় পেয়েছি। আমার আগের স্কুলের একজন উনিও দিদি, উনি এখনো আমাকে মানে আমাকে এতটা ভালোবাসতেন, উনি এখনো প্রতি পূজায় আমাকে নাড়ু পাঠিয়ে দেন, মানে এরকম। তো দিদির মধ্যে সেটা পেয়েছি। এখানে অবশ্য আমার এটা মনে হচ্ছিল যে নারীকে নাড়ু খাওয়াটা আগামী বছর থেকে মিস করবো আমরা। এবছরও যখন খেলাম, কিন্তু আমি মিস করতে চাই না। আমি দিদির বাসায় গিয়ে হাজির হব ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি। তো এরকম একজন মানুষ সকালে এখানে ঢুকেই যখন এই পোস্টারটা দেখছিলাম, আমার মনে হয় এর চেয়ে চমৎকার ছবি বোধহয় আর হয় না। এটা সবাই এক বাক্যে মেনে, এর থেকে ভালো ছবি আমার জীবনে আমি কোনো দেখছি কিনা। এই হাসিটা অনেকদিন মনে রাখতে চাই। এই ব্যানারটা এ সাইডে হয়তো রাখা যাবে না, যারা আছেন আমি আশা করি এই ব্যানারটা দেখে আমরা উজ্জীবিত হতে চাই। এই জন্য ব্যানারটা এই সাইডেও যদি হয় কিছুদিনের জন্য অন্তত এটা যাতে রাখা হয়। সোহেল ভাই ব্যানারটা হয়তো এখানে টিভি আছে, কিছুদিনের জন্য হলো এই সাইডে হলো একটু টানাই রাখার, যে কোনো বেঁধে টেঁধে রাখার ব্যবস্থা করবেন, যাতে আমরা দিকে দেখে উজ্জীবিত হতে পারি। ব্যানার দিয়ে দেবেন না, দিলেও পরে যেতে হবে, ব্যানার এখনই দেওয়া যাবে না। এইটা আমাকে মনে হয় থাকলেই বেশি ভালো লাগবে। অন্তত কিছুদিনের জন্য হলো আমি চাই যে ব্যানারটা এখানে থাক। সকালে দেখেই যেমন আমরা দিদিকে আসলে যখন অনেক ক্লান্তি নিয়েও যখন দিদির সামনে যেতাম, মনে হয় দিদির হাসি মাখা মুখ, আর এই যে স্যার বলতেছিলেন যে ভাই বলে যে ডাক দেওয়া, লিটু ভাই বলে আমাকে ডাকতেন, এইটা মনে হয় যত ক্লান্তি থাকুক সব দূর হয়ে যায়। এইটাই একজন প্রশাসকের আসলে থেকে আমরা যারা আছি তারা আশা করতে চাই। এরকম এই প্রশাসকের কাছ থেকে এরকম আশা করলে এমনিতেই আমাদের মধ্যে স্পৃহা চলে আসে, কোনো সমস্যা হয় না। এরকম আমরা আশা করব যে এরকমই প্রশাসক আমরা চাই। যেটা শাহজালাল স্যার বললেন যে, তো এই দিদিকে আমরা অনেকদিন মনে রাখতে চাই। আমরা দিদির গুণের কথা আমি আর বলবো না, এক কথা আমি বলছি, আমার জীবনের শ্রেষ্ঠ 3 জনের মধ্যে একজন, কাজেই তার বিস্তারিত গুণের কথা আমি আর বলতে চাই না। তো দিদি অনেক সময় হয়তো আপনার দেখা যায় প্রশাসনিক কারণে আমাদেরকে আদেশ করতেন, আমরা হয়তো আপনি ওই রকম বলার পরে অনেক সময় হয়তো আমাদের কোনো কারণে হয়তো একটু উত্তেজিত বা হয়ে যেতে পারি। যদি এরকম হয় কখনো, দিদি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি ভালো থাকবেন। আপনার বাসায় আমার যাওয়ার কথা ছিল, অনেকদিন যাবো বলে যাওয়া হয় নাই, তবে এখন যাবো, আমি খুব শীঘ্রই আপনার বাসায় যাবো। অনেকদিন ধরে যাবো আমি ভাবছি, একদিন বাসার কাছ থেকে আসছে, যাওয়া হয় না, কিন্তু আমি এখন খুব শীঘ্রই আপনার সাথে বাসায় দেখা হবে ইনশাল্লাহ। তো আপনি ভালো থাকবেন। অবশ্যই ভালো মানুষরা ভালো থাকে, এইটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাই তাদেরকে ভালো রাখেন। তো ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে, স্যারকে ধন্যবাদ। এবার আমাদের অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সেক্রেটারি জনাব মুজাহিদুল ইসলাম স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভাগ শাখার সহকারী প্রধান শিক্ষক জনাবা রেবা রানী দেব ম্যাডামের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষকদ্বয়, উপস্থিত আছেন তথ্য বিদ্যালয়ের প্রাক্তন সুযোগ্য প্রধান শিক্ষক জনাব এ কে এম মুস্তফা কামাল স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন আরমানিটোলা শিক্ষা পরিবারের প্রাক্তন গুণী অভিভাবক, বড় আপা, বড় ভাই, যাদেরকে দেখলে বিভিন্নভাবে অনুসরণ করা যায়। নবী মাসুদ স্যার, অনিক স্যার, মাসুদ সিদ্দিকী স্যার, আয়েশা, শাহিনা বিলাস, আফরোজা, নাজরুল নাহার, শাহিনাপা, উপস্থিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য কি দেব, আমি যে তিনটি কথা আজকে উল্লেখ করব চিন্তা করেছিলাম, তিনটি কথাই ইতিমধ্যে আলোচিত হয়ে গেছে। প্রথমেই আদিজা আপার কাছ থেকে শুনেছি, উনি আমার আবার একটু কথা ইচ্ছা হয়, বিদ্যালয়ের দরিদ্রদের জন্য উনি একজন ভরসাস্থল, বিদ্যালয়ের প্রাণীকুল্য ওনাকে একজন পরিবারের সদস্য মনে করে। সাধারণ স্যার বলেছেন, দিদি যখন বলেন সাজারুল ভাই একটা ক্লাস আছে যাবেন, স্যার আমাদের সিনিয়র স্যার উল্লেখ করেছেন পূজা আসলে মনে হয় লাড্ডু মিস করে। তিনটার সাথেই একই অভিজ্ঞতা। আমি প্রত্যক্ষ করেছি দিদি বিদ্যালয়ের অভাবী শিক্ষার্থীদের ব্যাপারে কতটা সচেতন। আমরা ভুলে গেলেও উনি ডেকে ডেকে আমাদেরকে বলতেন কিছু টাকা আছে, মুজাহিদ ভাই, না সরি মুজাহিদুল ভাই, দিদি আমাকে ডাকেন মুজাহিদুল ভাই। এই বিষয়ে উনি অত্যন্ত তৎপর ছিলেন, মানবিক ছিলেন, বিধায়ী উনি এই বিষয়ে সচেতন ছিলেন। উনি অত্যন্ত স্বধর্মের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন, যা অনেকের জন্যই অনুসরণীয়। দিদির কথা কি বলবো, উনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন। ওনার চেয়ে আমিও ওই বিদ্যালয়ে পড়েছি, উনি আমার চেয়ে কম হলেও ধারণা 10 বছরের ছিলেন। ওনার সাথে কোন বিষয়ে আমি তুলব না, জ্ঞান, অভিজ্ঞতা, প্রাচুর্য, বয়স, কোনটা উল্লেখ করব। তো দিদি আমার দিদি শব্দটি সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা বড় বোনের ক্ষেত্রে ব্যবহার করেন। আমার বাবা নারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ধার্মিক পরিবারের মানুষ, কিন্তু তা সত্ত্বেও আমি বা আমার পরিবারের যারা ছোট, আমার মেজো বোনকে আপনার দিদি ডাকে। যখন দিদি ডাকতাম তখন হয়তো বুঝতাম না যে দিদি মানে বড় বোন। কেউ কেউ বলতো
হিন্দু সম্প্রদায়ের লোকেরা নাকি। পরে যখন সচেতন হয়েছে, কিছুটা বুঝেছি, তখন বুঝছি না, এটা হিন্দু মুসলিম এখানে কোনো ভেদাভেদ নেই। এটা আমরা আমাদের ভাষাগত জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তারা এটাকে নিয়ে হয়তো কেউ কটাক্ষ করি। বিদ্যালয়ে আসার পরে সবাই দিদিটাকে সেভাবেই মনে নেই। যেটা বললাম, জ্ঞান, অভিজ্ঞতা, বিদ্যালয়ে অধ্যয়ন, ঐশ্বর্য, বয়স, সব দিক থেকেই উনি অনেক উপরে, অনেক বড়। কিন্তু উনি যখন দায়িত্ব নিলেন, তার সাথে 10-16 বছর তো হলো, 1 বছর তো উনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। একজন সহকারী প্রধান শিক্ষকের পদটা কতটা যন্ত্রণাদায়ক সেটা আমি দায়িত্বে না থাকলেও কিছুটা রিয়েলাইজ করি। কারণ আমি 5-6 বছর আগের একটা কথা বলতে ইচ্ছে হয়। আমার ছেলেরা দূরের একটা স্কুলে পড়ে, প্রায় আমাকে বাসায় নিয়ে আসতে হয় ছুটির পর। একদিন ছুটি হয়ে গেল, তখন ক্লাসেরও খুব ডিসিপ্লিনের সাথে, খুব প্রচন্ড ডিসিপ্লিনের সাথে বিদ্যালয়ের ক্লাস চলছে। এই অবস্থায় তখন একটু শিথিলতা থাকে, তখন একটু ক্লাস মিস দিলে খুব একটা পরিবেশের জন্য ক্ষতিকর হয়। কিন্তু ওই সময় দেখছি ক্লাস খুব ভালোভাবে চলছে, একটা ক্লাস মিস করা কঠিন। যিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে থাকেন, তার জন্য সকালবেলা ক্লাসগুলো ম্যানেজ করা, যদি কোনো না কোনো টিচার আসেন না, অনেক কঠিন, অনেক যন্ত্রণাদায়ী। হয়তো আমরা অতিষ্ঠ হয়ে যাতে থাকি, কিন্তু দিদি কিভাবে ম্যানেজ করেছেন সেই কথাটা সাধারণ মাধ্যমে আবারই রিপিট করতে চাই। আমি যদি এখানে বসে থাকতাম, ওই কথা এই জন্য বললাম, দিদি সব দিক থেকে, বয়সে বড়, যোগ্যতায় বড়, প্রাচুর্যে বড়, অভিজ্ঞতায় বড়, কোন দিক থেকে না, এবং পদেও তুমি এখন বড়। ওনার 10 বছরের লোক বেশি হতো জুনিয়ার। উনি আমাকে এসে যখন বলেন, সাধারণ ভাইয়ের মতো বলতে পারেন, মোজাহিদুল ভাই আপনার কি ক্লাস আছে? তখন যদি আমার ক্লাস থাকে, কোন শিক্ষকের পক্ষে 1 সেকেন্ড আর বসে থাকার সময় যে আচরণ, যে শব্দচয়ন, যেভাবে একজন শিক্ষককে সম্বোধন করে ক্লাসে যাওয়ার অভিব্যক্তি আমাদের কাছে উপস্থাপন করেন, আমার মনে হয় না কোন শিক্ষক এখানে তাকে রিফিউজ করেছে। এটা অনুকরণীয়। আগামী দিনে যারা আসবেন, এটা তাদের জন্য মনে হয় দৃষ্টান্ত। এটা বিদ্যালয়ের শৃঙ্খলার স্বার্থে অনেক ভূমিকা, আমার বিশ্বাস। এই গেল একটা দিক। আর আবু বকর স্যার বললেন লাভের কথা, আসলে সত্যি এটা প্রশংসনীয়। আমরা ঈদ পূজা আসছি, অনুভব করি যে অন্তত তিল নারিকেলের পালন করেন, আসলে পরিবারের বোনের মধ্যে। এবং লাস্ট কি বলবো, 3-4 দিন আগে এই পূজায় উনি লাড্ডু বিতরণ করেছেন, মুড়ি বিতরণ করেছেন। কাকে কি করেছেন আমি জানি না, আমাকে ডেকে নিয়ে বললেন, মোজাহিদুল ভাই আপনার ছেলের জন্য এই লাড্ডু দুটো নিয়ে যান। তো অনুভব করি যে এরকম যারা তার সহকর্মীর প্রতি সহমর্মী হন, সেটা তারা বেঁচে থাকেন সহকর্মী হৃদয়ে। সবার অনেক সময় হয়েছে, ধৈর্য যদি কথা না, আর সবার দেখা হলেই বলে মুজাহিদ সামজিদা কেমন হচ্ছে,
কামাল স্যার প্রধান শিক্ষক বরেণ্য প্রধান শিক্ষকের সব কথাই যে আমার ভালো লাগবে তা হয়তো নয়, সবটাই যে আমার মনোভূত হবে তা কিছু আমার বা আমাদের কারো ভিন্নতা থাকতে পারে। কিন্তু স্যার যখন বলেন এই মুজাহিদ একটু 2 সেকেন্ড সময় নিই, যত ক্ষোভ থাকে যত অভিব্যক্তি থাকে সেটা তো আর সুযোগ থাকে না। তো আমরা আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে যে আচরণগুলি প্রত্যাশা করি, এখানে আমরা কেউ শাসক নই, শাসিত নই, সবার প্রতি আবেগ অনুরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি ন্যায় বিচার করব, এটাই হোক আমাদের। এটা যদি আমাদের সবার অবস্থান থেকে হয়, বিদ্যালয়ে আরমাটাল স্কুলের যে পরিবারের যে পরিবেশ, এখানে যে পরিবেশ, সেটা আমাকে বহুলাংশে এখানে থাকতে বাধ্য করেছে। আমরা ওনাকে দেখতে চাই, অনুভব করতে চাই, ওনার স্নেহর পরশ ওনাকে চাই। সেজন্য আমি বিদায় বেলা ব্যতীত হব না, আমি আশা করবো, প্রত্যাশা করবো উনি আমাদের মাঝে থাকবেন। বিগত দিনগুলোতে আমাদের বড় ভাই বড় আপ্পারা যেভাবে চলে গেছেন, উনি সেই সংখ্যাটাকে আরো সমৃদ্ধ করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন। পরিশেষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, এখান থেকে চলে যাওয়ার পরে ওনার পরবর্তী জীবন উনি ওনার স্বধর্মের চর্চা আরো প্রতি হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওনার কাছে করজোড়ে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। উনি আমার কথা, কাজ, আচরণে ব্যথা পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এখানে সব সহকর্মীর পক্ষ থেকে অনুরোধ করব, কারো আচরণে যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র ব্যথা অনুভব হয়, আপনার মহানুভবতায় সেগুলো মুছে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দিদি পরবর্তী জীবন মঙ্গলময় হোক এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবারে আয়েশা আপাকে বলবো কিছু স্মৃতি ধারণ করার জন্য। প্রজ্ঞা, মেধা, প্রত্যুৎপন্ন মতিত্ব, সাহসিকতা, উদারতা, মানবিকতা, নির্লোভ, যতগুলো বিশেষণ থাকতে পারে, থাকা উচিত মানুষের, সবগুলোর চমৎকার সমন্বয়ে নাম হচ্ছে রেবারানিদের। আসলে প্রত্যেকে আবেগ উচ্চারণ কথা শুনতে শুনতে আমি নিজেও মানে আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। এত স্মৃতি আমার মধ্যে আন্দোলিত হচ্ছিল যে আমি আসলে কোনটা বলবো। আর আজিজা থেকে শুরু করে সবাই এই পর্যন্ত যা কিছু বলেছে, ওর সবগুলি বলা হয়ে গেছে। আমার মনে হলো একটা কেবল বাকি আছে, সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে নির্লোভ মানসিকতা। আলাদা করে বলা হয় নাই। তো এটার পরিচয় আমি যেমন পেয়েছি, অনেকের সাথে এটা শেয়ারও করেছে। সারা স্কুল ঘুরে এটা সবাই স্বীকার করবেন যে রেবা মানে দিতে অভ্যস্ত, নিতে নয়। এবং নিতে অভ্যস্ততার পাশাপাশি যেটা মানসিকতাটা নাই, কখনো ও এটা আমি দেখিনি যে কিছু পেতে চায়। পেলে ভালোবেসে কেউ 2 পয়সার জিনিস দিলেও আমাদের অনেক ভালো লাগে। ওই উপহারটা, ওই পাওয়াটা তখন আর টাকা পয়সার পরিমাণে সীমাবদ্ধ থাকে না। ওটা ভালোবাসার এক উচ্চতায় এটার অবস্থান চলে আসে। কাজেই আমি রেবাকে দেখেছি, ও দিদি অনেক ভালোবাসে, বিনিময়ে কখনো কিছু চায় না। এবং এমনও শুনি নাই যে অমুক অমুক দিয়েছি ও দেয় না বা ওর ওরকম মানসিকতা নেই। মানে নেগেটিভ যত কথা আমি রেবার মুখে শুনি নাই।
আর সাহসী কণ্ঠস্বর আমি এই জন্য বলবো যে স্কুলের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় রেবাকে দেখেছি সোচ্চার হতে। ও এটা একদম কর্তৃপক্ষের কাজ পর্যন্ত দিয়েছে। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক উপস্থিত আছেন, মাত্র কিছুদিন আগে আমরা স্যারকে বিদায় দিয়েছি, আমাদের মুস্তফা কামাল স্যার। সরাসরি উনি ওখানে যেয়ে কিন্তু নক দিতেন, এবং আমরা যেটা বলতে ভয় পেতাম, রেবাকে দেখেছি ও ভয় পায় না, সুন্দর করে সেটা বলে আয়সা বলতো, আয়সা স্যারকে এটা বলছি, এটা চেয়ে আসছি, এটা দিবে। তারপরে অন্য যত কিছু সবাই শেয়ার করলেন, প্রত্যেকটার সাথে আমরা সবাই প্রত্যক্ষদর্শী এবং একমত। এই যে অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা, দরিদ্র ছাত্রদের প্রতি ভালোবাসা, আসলে এগুলি একেবারে অনেকের নেই, তা না, অনেকেই আছে, কিন্তু রেবার মতো করে সবাইকে পাওয়া যাবে না, কখনো কখনো পাওয়া যায়। কিন্তু রেবাকে দেখেছি সবসময় ও যখন খাবার আনতো আমি একা খেতে দেখিনি, অপেক্ষা করতো কাকে দিবে, কাকে ডাকবে, ডেকে ডেকে হয়রান হয়ে যেত। আমার বিদায়কালীন যে বছরটা আমাকে একদম ঘোষণা দিয়ে বলে দিয়েছিল, আয়সা তুমি তো খাবার আনবা না, অত দূর থেকে অত সকালে আসো, আমি তোমাকে খাওয়াবো। যার ফলে আমি দেখা গেছে যে আমার যারা অন্যান্য কলিগ, আমার সন্তান সমাজে ছোটরা আছে, নুসরাত, দীপা, শাহিদা, ওদের সাথে খেতে পারতাম না, লায়লা খেতে পারতাম না। আমার একটু মানে অপরাধবোধ কাজ করতো, কিন্তু আমার মনে হতো এবার এই আন্তরিকতাকে আমি কেমন করে তুলে ঠেলে দিতে পারি। তো কাজেই আমি ওদের সাথে খেতাম। এই প্রতি সারাটা বছর আমি খেয়েছি। আমার মনে হয় আমি ভিতরে ভিতরে এক ধরনের মানে ঋণ অনুভব করি, ভালোবাসার ঋণ। এই ঋণে আমরা সবাই ঋণী হতে চাই, কারণ এটার সাথে এমন একটা যোগাযোগ, আর্থিক একটা যোগাযোগ যে যেটা আসলে টাকার বিনিময়ে পাওয়া যায় না। এখনো আমি মনে করি এই যে অর্থের পেছনে ছোটা যে বর্তমান সভ্যতা, এখানে ভালোবাসা কিন্তু তার নিজের জায়গায় গাঢ় হয়ে বসে আছে। এটার সন্ধান যখন আমরা পাই, তখন আমরা সত্যি অভিভূত হয়ে যাই। এটাকে এড়িয়ে যাওয়ার বা অস্বীকার করার কোনো উপায় আমাদের থাকে না। আর ওই যে দিতে পছন্দ করা, এটা সবারটাতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে মুজাহিদুল ভাই যখন বললেন যে আমার দুই ছেলের জন্য নাড়ি দিয়েছে, তখন কিন্তু আমি ভিতরে ভিতরে আমার একদম যাকে বলে অশ্রুপাত শুরু হয়ে গিয়েছিল। কতবার যে আমার মেয়ে নুডলস পছন্দ করে, এই জন্য সয়া সস ভালো বলেছে বলে কতবার যে রেবা দিয়েছে, এবং দুইটা বড় বড় মানে বয়ম আমার একদম বয়ম ধরে দিয়েছে, এখনো সেটা আছে। আমি যতবারই ওটা নাড়া দিই, একটাতে আমি চিনি রাখি, আরেকটাতে বিস্কিট রাখি, ততবারই আমার রেবার কথা মনে হয় যে এটা রেবা দিয়েছে। তো এই যে এইভাবে রেবা আমাদের মানে প্রতিটা কাজে, কর্মে, কথায় মানে আমাদের অস্তিত্বের সাথে একেবারে অবিচ্ছিন্ন ভাবে লেগে থাকবে। কিছু ভাই যখন বললো আমরা অনুপ্রাণিত হওয়ার জন্য কিছুদিনের জন্য হলেও আমরা ওর ছবিটা, ব্যানারটা, পোস্টারটা আমরা লাগিয়ে রাখতে চাই, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ লিটু ভাইকে, যে আসলে এই যে ওর ছবিটা দেখে আমার মনে হয়েছে এই চিরসবুজ মেয়েটা আজকে চলে যাচ্ছে। আমি হয়তো চাকরিরত অবস্থায় থাকলে আমার কান্না আমি রোধ করতে পারতাম না। আমি নিজেও তো গিয়েছি, এখন মনে হচ্ছে এক ধরনের আনন্দ আছে যে রেবাকে যখন ডাকবো তখনই পেয়ে যাবো, ওরা পরীক্ষার কথা শুনতে হবে না, মানে আমরা একটা রুটিন করতে পারবো। সেই জন্য হয়তো আমি আজিজার মতন, মুজাহিদ স্যারের মতন ওইভাবে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে না, আমার এক ধরনের ভালো লাগা কাজ করছে। তবে বিদায়ের ভিতরে একটা বিষাদের সুন্দর থাকে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তবে যেহেতু এটা আমাদের একটা কর্মস্থল থেকে আমাদের অবসর আসলে দরকার হয়। অনেকে বলে যে আরো 10 বছর করতে পারতাম, 5 বছর করতে পারতাম, কিন্তু যখন আমরা সংসার জীবনের স্থিতিটা পাই, তখন মনে হয় যেন আমাদের এইসব আসলে অবসরটা দরকার। আমরা হয়তো করতে পারতাম, কিন্তু সংসারটাকে একদম ওইভাবে দেওয়া যায় না। এখন আমরা যেভাবে দিতে পারি, বিশেষ করে আমরা যারা নারী শিক্ষক আছে, তাদের জন্য সংসার অনেকটাই তো সাফার করে যখন থাকি। এই জন্য নারীদের খুব একটা সমস্যা হয় না। সংসারে এত কাজে বেড়াজার আমরা ব্যস্ত থাকি। আমাদের স্কুলটা, আমি তো ভেবেছিলাম আমি স্কুল ছেড়ে বাঁচতেই পারবো না, কারণ আমার কাছে স্কুলের শিক্ষকতাটা পেশা ছিল না। আমার একদম শুরু থেকেই পেশা, এবং আমি জানি এটা অনেকের জন্যই তাই।
নেশায় পরিণত হয়ে যায়। ছাত্রদের ভালোবাসা, সহকর্মীদের সাথে একাত্মতা, এগুলো আমাদেরকে পেশাটাকে অন্য সব পেশা থেকে একেবারেই আলাদা করে দেয়, একেবারেই বিচ্ছিন্ন করে দেয়। এবং এই যে আমাদের শিক্ষক পরিবার, এই পরিবারটার এমন একটা সৌন্দর্য, এখানে ছোটখাটো যত মানে কিছু থাকুক না কেন, এগুলো খুবই সাময়িক, খুবই তুচ্ছ। মুজাহিদুল ভাই আরেকটা কথা বলেছে, আমি আসলে এবার প্রসঙ্গ ধরে অনেক দূর চলে এসেছি। সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির কিছু মানে অস্থিতিশীল অবস্থা একটু ইঙ্গিত দিয়েছে, এবং উনি যেটা বলেছে যে আমরা এখানে কেউ শাসক নই, আমরা শাসিত নই। খুবই সুন্দর কথা বলেছে। আসলে আমাদের ভিতরে সবার মতের সাথে সবার মত মিলবে না, যখন মিলে না তখন আমরা অন্যকে নিয়ে সমালোচনা করি বা খারাপ ভাবি। তা আমার দৃষ্টিতে মানুষ কেউ খারাপ না, আমাদের তখনই ভালো লাগে না যখন আমার মতের সাথে মিলে না। কাজে আমরা তখন নিজেকে আরেক জায়গায়, অন্যজনের জায়গায় দাঁড় করালেই আমরা মুদ্রার দুটি পিঠি দেখতে পাবো। কাজে আমাদের ভিতরে যার যেখানে যত মনোমালিন্য আছে, আমি মনে করি এই 2 দিনের পৃথিবীতে আরো, বিশেষ করে বলতে গেলে এই 2 দিনের স্কুলে, একদিন আমাদের মৃত্যুর আগেই তো আমরা রিটায়ারমেন্টে চলে গেলাম সবাই, যারা যারা গিয়েছি। চলে যেতে হবে, কবে কখন দেখবে আরমান্টাল স্কুল আমাদের স্মরণ করে ডাকে বলে আসা, নয়তো তো আমরা দেখতেও পেতাম না, নিজেরও আসলে বের পাওয়া যায় না। একটু দূরে বাসা বলে এই ঢাকার জ্যাম, বাংলাদেশের জ্যাম নিয়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না, মানে মনে হচ্ছে বাসায় একটা ভূমি এরকম মনে হয়। তো কাজে এই জীবনটা, এই স্কুল লাইফে পরিবারের চেয়ে বেশি, যেখানে আমাদের সন্তান চেয়েও বেশি, যেখানে আমাদের শিক্ষার্থীরা, এই জায়গায় আমরা যেন সব মনোমালিন্য ভুলে আমরা যেন একটা সুন্দর সত্যিকার পারিবারিক স্নেহ বন্ধনের ভিতরে আটকে থেকে যেন আমাদের কর্মজীবন শেষ করতে পারি। আমার ছোটদের প্রতি বিশেষ করে আমার এই অনুরোধ, আজকে আমি রেবা এখানে থাকলে ওদেরকে আমরা যেভাবে বুকে জড়িয়ে ধরতে পারতাম, কোনো দিকে এটা সম্ভব হয় না। তাই আজকে সুযোগ এসেছে, ওদেরকে অনুরোধ করলাম, আশা করি ওরা এটা অনুধাবন করবে। ছোট বয়সে আসলে অনেক কিছু মানার ব্যাপারটা আসে না, বয়স যখন বাড়ে তখন এগুলি চলে আসে, এই ব্যালেন্স গুলো আমাদের চলে আসে। তো রেবার কথা আর কি বলবো, তো রেবাকে আসলে আমরা, ওরা সবাই মিস করবে, এটা সত্যি কথা, মিস করবে। এবং স্কুলে আসলে রেবাকে দেখতে না পেলে আমরাও মিস করব। যেমন আজকে ফরিদাকে পেলাম না, উম্মে কুলসুম ম্যাডামকে পেলাম না, নাসমাকে পেলাম না, অনেককে পেলাম না, এটাই বাস্তবতা। মানে আশা করা হয়, বলা হয়, কিন্তু তারপরেও নানান রকম সমস্যার কারণে হয়তো আমরা একত্রিত হতে পারি না। তো কাজেই রেবা আমাদের এমন একটা প্রিয় নাম যে ওর মানে এই যে এই ব্যানারটাই, পোস্টারটা দেখে, ছবিটা দেখে আমার বারবার মনে হচ্ছিল ওই এমনটাই রয়ে গেছে। ও যখন হাসে তখন ওর সারা মুখে যে শিশুর সরলতাটা ছড়িয়ে পড়ে, এটা আমাকে ভীষণ ভালো লাগা দেয়, এবং আমি জানি এটা সবারই ভালো লাগে। সারা লোক হাসি তো আসলেই স্বর্গীয় ব্যাপার, হাসলে সব মানুষের বয়স 5-10 বছর কিন্তু কমে যায়, আর রাগলে সেখানে মানুষের চেহারায় যে কাঠিন্যটা আসে, যে অসুন্দরটা আসে, সেখানে দানবের একটা চিত্র কিন্তু চলে আসে। কাছে আমরা আমাদের ছাত্রদের সাথে যেন রাগারাগি না করে সুন্দর করে যেন আচরণ করি। এবং এবার এই সমস্ত ব্যাপারগুলো এত সুন্দরভাবে পেয়েছি। পরীক্ষার হলে একদিন দেখলাম যে ছাত্র অনেক কম আসছে, তো এখানে আমি একটু আমাদের এই স্যারের কথা একটু বলবো। স্যার যখন প্রথম আমাদেরকে নির্দেশ দিলেন, এবার সাথে প্রাসঙ্গিক হয়ে আসছে যে আপনারা প্রশ্নে যা দিবেন সেইগুলি ছাত্রে সেলিমের দোকানে দিয়ে দেন, দরকার আমরা যখন প্লেটটা বেশি রাখেন সমস্যা কি, তখন আড়াই আবদালে স্যারের সামনে বলে স্যার উনি কি করতেছে, প্রশ্ন আমরা আউট করে কিভাবে। এরপরে কিন্তু এই যে গতকালও আমি বলছি আমার পরিবারের সাথে, আমার মেয়ে টিচার, আমার বৌমা টিচার, ওদের সাথে বলছে যে স্যারের উপর বলছে প্রথম দিকে একদম মানতে পারিনি, কিন্তু করোনা আর নতুন শিক্ষা পদ্ধতি এমন করেছিল বাচ্চাদের, স্যার সেটা ঠিক অনুভব করেছেন। স্যারের কথাগুলো আমরা ওইভাবে করার পরও ছাত্র আসে না। স্যার এমনও বলেছেন ওরা দেখে লেখুক, তাও ওদের হাত চলমান থাকুক, ওরা এসএসসিতে গিয়ে যেন ওরা শূন্য খাতা দিয়ে না আসে, ওরা যেন পাশ করে বের হয়। এখন আমি এই কথাগুলি এত বেশি সময় উপযোগী ছিল যে আমরা মানে শ্রদ্ধা চিত্তে স্মরণ করি এবং অবনত মস্তকে স্যারকে জন্য স্মরণ করি। তো রেবাকে যেটা বলতে গিয়ে স্যারের কথা চলে আসলো, রেবাকে দেখেছি যে নানান দিকে ছড়ায় ছেটে আসে, পরে দেখি ওদের মাঝখানে রেবা নিয়ে আসছে। খুব মেঘলা দিন ছিল, বৃষ্টিগুলি তো আমাদের বারান্দা দিয়ে পানি যেত ঝড়ো হওয়া থাকলে, তো রেবা সকলকে মাঝখানে আসলাম, কি রে রেবা
বলে কি সবগুলি ঘুরে দিনে বসে আছে, আমার দেখতে সুবিধা হয়, মাঝখানে ওদেরকে বসে এবার একটা বেঞ্চের মধ্যে মাঝখানে একদম লড়তার মতন বসে আছে। আমার খুব ভালো লাগলো, আমি আবার পাশের রুমেই ছিলাম। তো এই যে ছাত্রদের প্রতি ভালোবাসা, ভালো লাগা, তারপরে যে কোনো রকম সাহায্যে হাত বাড়ানো, তার প্রমাণ আজকে দলে দলে ছাত্ররা রেবাকে কিন্তু মানে অভিনন্দন জানাতে এসেছে, বিদায় অভিনন্দন। এবং ওরা অনেকটা সময় অপেক্ষা করেছে। আমাকে কেউ বারবার নক দিচ্ছিল, ম্যাডাম শুনেছি রেবাদের বিদায়, ম্যাডাম কবে, আপনি কি জানেন? তো আমি তো ভুলে প্রথম বলছি যে 12 অক্টোবর। পরে যখন আমি দাওয়াত পেলাম ম্যাডাম আমাকে জানালেন, তখন আমি সাথে সাথে একজনকে বললাম যে ম্যাডামের কিন্তু 16 তারিখে বিদায় হচ্ছে। ম্যাডাম আমি আমার সব বড় ভাই যারা যারা আমার চেন আমি জানিয়ে দিব ওদেরকে, আমরা রেবাদের বিদায় থাকতে চাই। এই যে রেবাদের প্রতি যে ছাত্রদের আস্থা, ভালোবাসা, আমাদের মানে দুই একটা ব্যতিক্রম ছাড়া আমার মনে হয় না কোনো টিচারের প্রতি ছাত্রদের কোনো রাগ আছে, ভালোবাসাটাই আছে। এটা আমাদের শিক্ষক জীবনের একটা সার্থকতা। এক এক টিচারকে ছাত্ররা এক এক দিক থেকে ভালোবাসে, এক এক দিক থেকে ওরা হৃদয় উজাড় করে দেয়। আমরা সব শিক্ষকরা আমি জানি যে এই পরিচয়টা ছাত্রদের আমরা পেয়েছি। এখনো ছাত্র শিক্ষকদের যে সম্পর্ক, সেটা আসলেই একটা পবিত্র এবং সুন্দর সম্পর্ক। কিছু ব্যতিক্রম, সেটাকে আমরা ধরবো না। এই ব্যতিক্রমের জন্য নানান কারণ, নানান সিচুয়েশন কাজ করে। এই জন্য এবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আর এবার একটা মনে হয় একটা বিবাহ বার্ষিকী আয়োজন করলে আমরা মনে হয় রেবাকে খুব জমজমাট ভাবে পেতে পারি। ওর ছেলের বয়স এখন ছোট, ওর কবে বিয়ে হবে জানি না, বিয়েতে তো আমরা দাওয়াত পাবো, এটা জেনে রাখি। তো রেবার কাছে আমি ব্যক্তিগত ভাবে এত বেশি কৃতজ্ঞ যে আসলে এগুলো আলাদা আলাদা করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সেটা চাইও না, আমাদের নামাজেরও সময় চলে যাচ্ছে। তো রেবা আমাদের সবার পক্ষ থেকে, বর্তমানের এবং আগের সব শিক্ষকদের পক্ষ থেকে আমরা তোমার মনোকষ্টের কারণ যদি কখনো হয়ে থাকি নিজ গুণে ক্ষমা করবে এবং আমাদের জন্য দোয়া রাখবে। আর তোমার ছাত্রের জন্য, আমার ছেলে তোমার ছাত্রের জন্য বিশেষ দোয়া চাচ্ছি। দোয়া করব, কেন চাচ্ছি তুমি সেটা জানো, সবাই জানে। তো আর তোমার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তোমাকে সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন দান করুন, তোমাকে আমরা সবসময় যেন কাছে পাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তবে এতক্ষণ আমরা যারাই আলোচনা করেছি, একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে ওনাকে এমন ভাবে আপন করে নিয়েছে, আমরা কিন্তু একবারের জন্য ওনাকে ম্যাম কিংবা ম্যাডাম সম্বোধন করিনি। আমাদের দিদি, আমাদের দিদি শব্দটাই সবচেয়ে বেশি আমরা উচ্চারণ করেছি। এবারে সংক্ষিপ্ত স্মৃতি চালানোর জন্য আনামুর রাশেদ স্যারকে অনুরোধ করছি। আসলে পাঁচটা বেজে যাচ্ছে, সময় খুবই সংক্ষিপ্ত, বক্তব্য দেওয়ার সময় নেই, স্মৃতি চালানোর সময়। আমি সংক্ষেপে দু একটা কথা বলতে গল্পই বলি। এক দেশে এক রাজা হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে দেশের যত বয়োজ্যেষ্ঠ আছে এদেরকে পাহাড়ে গিয়ে রাখবেন এবং ওখানে ভাগ ভাগ খেয়ে ফেলে, এরা দেশের আবর্জনা, এদেরকে দিয়ে কোনো কাজ হয় না, এদেরকে বিদায় করবে। এখন রাজার হুকুম, সবাই তাদের মাকে দেখে আসছে পাহাড়ে, আর কোনো খবর নেই। একটা ছেলে তার বাবাকে খুব ভালোবাসত। এখন ছেলেটা তার বাবার মায়া মানে এতই ছিল, মায়ের বাবার প্রতি এতই মমত্ব দরদ ছিল যে সে তার বাবাকে আর ওই পাহাড়ে রাখতে পারেনি। সে পার্শ্ববর্তী এক জঙ্গলে বাবাকে দেখলো যে বাবা, রাজা তো এই আদেশ, তোমাকে এই জঙ্গলে থাকো, তোমাকে যত সময় খাবার টাবার পৌঁছে দেবো। সংক্ষেপে বলি, এর মধ্যে রাজা ঘোষণা দিল 3টা পরীক্ষা হবে, 3টা পরীক্ষার মধ্যে যে 3টায় পাস করবে তাদের বিয়ে। তার প্রথম পরীক্ষা হলো, রাজা ঘোষণা দিলেন যে ছাই দিয়ে যে দড়ি বানাইতে পারবে তাকে তার মেয়ের সাথে বিবাহ। এখন সবাই তো ছাই দিয়ে দড়ি বানানো সম্ভব না। এখন ওই ছেলে গিয়ে তার বাবার কাছে বলছে, বাবা, রাজা তো এই ঘোষণা দিয়েছে, এটা কি সম্ভব? বলতে হ্যাঁ সম্ভব। কি করে সম্ভব? বলছে তুমি দড়িটাকে পাকিয়ে একটা মাটির পাত্রে রাখো, ওই পাত্রে আগুন ধরায়,
আগুন ধরা দিয়ে এর ভেতরে তৈরি যেরকম পেঁয়াজ, ওই পেঁয়াজ ঠিকই থাকবে, ছাই হয়ে এটা তৈরি ছাই হয়ে যাবে। তো ঠিক ওইভাবে সে তৈরিটাকে পেঁয়াজ দিল, পেঁচায় পেঁচায় আগুন ধরা দিল। পরে যখন ছাইটাই যখন তৈরি হয়ে গেছে, তখন রাজার কাছে উপস্থাপন করছে। রাজা দেখছে আসলে তো সত্যি ছাই দিয়ে তৈরি, এটা কি করে সম্ভব? প্রথম তো পাশে পাশ করে গেল। এরপরে যে পরীক্ষাটা সে দিল রাজা, যে রাজা বললেন যে আচ্ছা সমান একটা ডাল, অর্থাৎ যার দৈর্ঘ্য মানে প্রস্থ দুই পাশের যে বেদ, একটা ডালের দুই পাশের বেদই সমান, একেবারে সমান, 1 মিলিমিটার রকম বেশি নাই। এই একটা বেদযুক্ত ডালের কোন পাশ আগা কোন পাশ মানে পিছনের দিকটা, এইটা যে নির্ণয় করতে পারবে, পিছনের দিকটা যে নির্ণয় করতে পারবে, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাই এতে এখন যে দেখে সেই আসে আর বের মানে কোন অংশটা সামনে কোন অংশটা পিছনে আর নির্ণয় করতে পারে না। পরে ওই ছেলেটা গিয়ে তার বাবার কাছে বললো, বাবা রাজা তো এই পরীক্ষা দিয়েছে, তাই এটা এখন কি করে সম্ভব? বলছে বাবা তুমি কি করো, ডালটাকে উপরে ফেলে দিল, ফেলে দিয়ে যে অংশটা থেকে তলিয়ে গেছে ওই অংশটা হলো গাছের গোড়ার দিকের অংশ, আর যে অংশটা ভিজে থাকবে ওইটা হলো সামনের দিকের অংশ। আমরা তো বুঝতেই পারছেন যে অংশ গোড়ার দিকে সে অংশটা একটু ভাব থাকে আর কি। তো যথারীতি রাজা ছেলেটা পুকুরে ডাল ফেলে দিল, যে অংশটা নিচে ডুবে গেছে এই অংশ বলছে, রাজাকে বলছে এই অংশ গোড়ার দিকে মিলে গেছে, পরীক্ষা উত্তীর্ণ হয়। এরপরে যে পরীক্ষাটা দিল রাজা বলল যে ছেলেটা বা যে একটা ঢোল তৈরি করবে, যে ঢোলের মধ্যে বাজ না দেওয়া হবে না, কিন্তু ঢোলটা বাজতে থাকবে। এখন বাজ না ছাড়া ঢোল কি আর বাজে? তা ওই ছেলেটা বাবার কাছে গিয়ে আবার বলল, বাবা তুমি তো 2টা পরীক্ষা পাশ করে দিয়েছ, এবার তুমি শেষ লক্ষ্যটা করো। বলছে বাবা এটা তো খুবই সহজ একটা বিষয়, তা তুমি কিছু মৌমাছি ধরে ওই ঢোলের মধ্যে রেখে ঢোলটাকে আটকায় থাকবে, মৌমাছি গুনগুন করবে, বাড়ি খাবে, ঢোল এমনি বাঁচবে। তো এরকম 3টে পরীক্ষায় যখন রাজা উত্তীর্ণ, ছেলেটা উত্তীর্ণ হয়ে গেল, তখন রাজা মহাশয় তখন ছেলেটার কাছে বলছে যে তুমি এত বুদ্ধি কই পাই না, এত বুদ্ধি কই পাই? তখন বলছে যে রাজা মহাশয় আপনি কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে না তুমি নির্ভয় বলবো। তো বলছে যে রাজা মহাশয় আপনি যে বয়োজ্যেষ্ঠদেরকে আপনাদের জঙ্গলে পাহাড়ের ওপরে ফেলে দিতে বলছিলেন, আমার বাবার মায় আমি ত্যাগ করতে পারিনি, আমার বাবাকে আমি পাশের মধ্যে জঙ্গলে রাখছি। আপনি যে 3টা পরীক্ষা দিয়েছেন, এই 3টা পরীক্ষার সমাধানে আমি বাবার কাছ থেকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি। তারপরে রাজা সিদ্ধান্ত নিলেন আসলে বয়োজ্যেষ্ঠরা দেশের বোঝা না, এরা দেশের সম্পদ, এদের কাছ থেকে যে জ্ঞান অভিজ্ঞতা অনেক কিছু শিখার আছে। তো আমরা বয়োজ্যেষ্ঠদেরকে একটা নির্দিষ্ট সময় বিদায় করে দিই। রবীন্দ্রনাথ সম্ভবত এখানে অনেক মানে বাংলা সাহিত্যের লোক আছেন, ওনার শেষের কবিতা উপন্যাসের মধ্যে একটা জায়গায় লিখেছিলেন যে নিয়ম তো মানুষের জন্য, আর অনিয়ম হচ্ছে দেব দেবতার জন্য। এখন আমরা তো মানুষ, আমাদেরকে নিয়ম মেনেই চলতে হবে। সূর্য যেমন উদিত হয় শেষে অস্ততলে চলে যায়, একটা সময় আমাদের চাকরিতে ঢুকেছি আবার শেষ হবে, এটাই তো আমাদের জন্য নিয়ম। তো আর একটা গল্প বলি আর কি, বেবাদের সম্পর্কে। গল্পটা হচ্ছে যে পাশাপাশি একটা লোহার মানে কর্মকারের দোকান আর কি, ওখানে দাও কচি মানে কাছে কাছে এগুলো তৈরি করে কর্মকারের কর্মশালা, আর পাশে আবার স্বর্ণকার আর একটা দোকান। এখন কর্মকারও যখন দাও বানায় তখন শব্দ হয়, আবার লোহা সে স্বর্ণকার আর লোহা দুটি যখন পিটায় তখন তো শব্দ হয় দুটাতে। তাই একদিন এক স্বর্ণকার যখন তৈরি করতেছে আর কি, ওই বাড়িতে স্বর্ণকারের একটু স্বর্ণ ছিটায় গিয়ে করছে লোহার ওই দোকানে কর্মশালা। এখন বলতেছে যে লোহার স্বর্ণ বলতেছে লোহার ভাই এই তোমার যখন পিটায় তা তোমরা এত জোরে চিন্তা করো কেন? তা বলছে যে ভাই তুমি তো স্বর্ণ, তুমি তো বাড়ি, তোমার আসতে দেয়, তোমার দাম বেশি, আমাদের তো দাম কম। উনি অনেক ভারী এবং দামি একটা পদার্থ যাকে আমরা আজকে বিদায় জানাতে চাচ্ছি। তো আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ রেবাদির
সাথে আমার দীর্ঘদিনের স্মৃতি। আমার মনে হয় এখানে যারা আছি আমরা আর কি, আমি মাস্টার স্মৃতি সবচেয়ে বেশি স্মৃতি রেবাদির সাথে। রেবাদিকে আমি প্রায়ই বলতাম যে রেবাদি, আমি তো 95 সালে এসে আপনাকে যে অবস্থা দেখছি এখনো তো একই অবস্থায় আছেন, আপনার মধ্যে কোনো চেঞ্জ নাই। তা আসলে ওনার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি যে অবস্থায় ওনাকে এসে পাইছি এখন ওই অবস্থায়। আমার মনে হয় আমি জাপানি লেখকের একটা অনুবাদ বই আর কি, ইকিগাই, আপনারা হয়তো কেউ পড়ে থাকবেন আর কি, ইকিগাই পড়েছি আর। তো ইকিগাইয়ের মধ্যে মানে মানুষ দীর্ঘায়ু কিভাবে, জাপানে ওয়াক সিটা একটা গ্রাম, ওখানে ওই গ্রামের মানুষ 100 বছর কমপক্ষে 110 বছর বাঁচে। এরা কিভাবে বাঁচে, জীবনযাত্রা কিরকম, ওই বইটার মধ্যে বিস্তারিত লেখা সুন্দর। তো ইকিগাইয়ের মধ্যে যে সমস্ত তথ্য আছে আর কি, কম খাওয়া, মাংস বিশেষ করে রেড মিট কম খাওয়া, হাসি খুশি থাকা, তারপরে ধ্যান করা, তারপরে সকাল উঠে হাঁটা বা এই সমস্ত ইত্যাদি ইত্যাদি যতগুলো গুণ আছে আর সবগুলো গুণই আমি রেবাদের মধ্যে দেখতে পাই। বইয়ের মধ্যে যে ইকিগাই বইয়ের মধ্যে যতগুলো গুণ, তো সবগুলো গুণই আছে। এবং পশুদের প্রতি যে ভালোবাসা ওই বইয়ের মধ্যে আছে, তাদের সাথে মেশা খেলাধুলা করা, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, এইগুলো আছে বইয়ের মধ্যে। তো সবগুলো গুণই আছে। রেবাদের শুধু একটা গুণ নাই, একটা সুযোগ নাই আর কি, গুণ আছে সুযোগ নাই, সেটা হলো বাচ্চাদের সাথে খেলাধুলা করা। কারণ নাতি নাতি নাই। আমরা দোয়া করবো যে উনি খুব দ্রুত এই কাজটা সেবা নাতি নাতি হলে আয়সা বা আমাদের নবীন স্যার এরা যেন নাতি নাতি খুব ব্যস্ত থাকে আর কি, এইরকম উনিও ব্যস্ত থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আসলে কাকে কোন ইন্দ্রটি আমার কথা শুরু করছি। সবার কাছে ক্ষমা চেয়ে, আর রেবাদের কাছে বেশি করে ক্ষমা চেয়ে, তুমি আমার দীর্ঘদিনের সবচেয়ে বেশি দিনের কলিগ, একসাথে উঠা বসা করেছি, অনেক সময় অনেক কথা বলেছি, রাগ করেও বলেছি। আর ইদানিং আগের আরো কারণ আছে যে আমরা যখন আসছি তখন এই বিচার পরিপূর্ণ। এখন এই শিক্ষক স্বল্পতা এত স্বল্পতা হয়েছে যে ওই ক্লাসরুমে ক্লাস টিচার পাঠানো যায় না। গত 5 দিনে মনে হয় 7 জন টিচার অনুপস্থিত ছিলাম আমরা। এখন 7 জন টিচার অনুপস্থিত থাকাতে বেশি 20 জন টিচার হয়নি, আরো কম ছিল। একজন টিচার একা ফ্লোরের দায়িত্ব পাচ্ছে, সে আপনার দীর্ঘায়ু কামনা করছে। আপনি তো এমনি দীর্ঘায়ু হবেন ইনশাল্লাহ, আপনি তো ইকিগাই ফলো করেন না। তো সুস্বাস্থ্য, রোগ শোক যেন আপনাকে না আসে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার একটা লম্বা বক্তব্য ছিল আজকে, সেটা আর আমি চাচ্ছি না দিতে। ছোট বক্তব্য দেবো। আমাকে একজন শিখিয়ে দিয়েছেন আজকে যে আপনি গিয়ে বলবেন যে আমি রেবাদিকে ভালোবাসি, নৃত্যদা রেবাদিকে ভালোবাসে, ইসু স্যার ভালোবাসে, মধু স্যার ভালোবাসে, আমরা সবাই আপনাকে ভালোবাসি, সবাই আপনাকে ভালোবাসি। আপনি ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ স্যারকে। এবার মাত্র থেকে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব রেবারানীদের এর সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সদ্য প্রধান শিক্ষক নরুন্না রাবা, সহকারী প্রধান শিক্ষক দিবা, যাই হোক যারা চলে গেছেন শিক্ষক, বিশেষ করে প্রধান শিক্ষক থেকে মুসলমান স্যারের কথা না বললেই নয়। আমি ক্লাস না থাকলেই তার কাছে যেয়ে বসতাম এবং তার কথাগুলো আমি শুনতাম। সবাই যারা চলে গেছেন, আয়েশা বা শাহিনা বা নাজমুনা বা মানিক স্যার, নজরুল স্যার, তাদের প্রজ্ঞা জ্ঞান, তাদের দক্ষতা আমার চেয়ে অনেক বেশি আমি মনে করি। এবং আমিও চেষ্টা করেছিলাম। তো আজকের শ্রদ্ধেয় দিদি, আমি স্কুলে 94-এ আসছি, দিদি 95-এ আসছে, 96-7 আমার বিএড করার কথা ছিল। তো দিদির 5 বছর হয়ে যাওয়ার বিদায় নাসিরুদ্দিন স্যার দিদিকে বিএডে পাঠিয়েছিলেন এবং যেদিন আসছে তারপর থেকে আমি তাকে দিদি ডাকি এবং সত্যেন স্যার আমি দাদা ডাকি এখনো। এবং সেই থেকেই দিদি, আমি আজকে স্কুলে আসছি, যখন টিচার রুমে আসছি তখন দেখি ছবিটা দেখে মনে পড়ছে বাড়ি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাঘ আমার সুন্দর বেলার কালজা দিদি কই। আমি তখনই 2টা ছবি এই পোস্টার নিয়ে নিছি এবং
দিদিকে স্কুলে আসার পর যেভাবে হাসি খুশি দেখছি, তার মনটা যেরকম ফ্রেশ, আমি সাদা মনের মানুষ, এরকম সরল সোজা মানুষ খুব কমই আছে। আমার সেলফ মনে করি সে সরল সোজা, তার ভিতর কোনো অহংকার নেই। হেড স্যার যাওয়ার পরে আমি স্কুল থেকে যাওয়ার পরে মাঝে মাঝে আসিয়া আবার ওখানেই বসতাম। আর যাওয়ার কিছুদিন আগে দিদি মাঝে মাঝে আমাকে খাওয়াইতো, ভাত দুপুরে ভাত খাওয়াতো আর কি, খাবার নিয়ে আসতাম না। তো নাড়ু প্রতি বছর নাড়ুও খাওয়াতো। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমাদের সময় ঠিক আছে। ওই স্মৃতিচারণ করার মতো কিছুই নেই। দিদির মতো লোক আমি কমেন্টস দিয়েছি, যেখানে স্কুলের একটা আমাদের গ্রুপে দিয়েছি, আমি সেখানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি দিদির কথা মনে রাখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। কে নবী মাসুদ স্যার, শুভেচ্ছা জানাবেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এমন একজন গুণী মানুষের আমরা বিদায় দিতে চলেছি, যার গুণের ব্যাখ্যা, বর্ণনা, বিবৃতি কিছুই করা সম্ভব না। তো স্যাররা যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, এর পরে একজন মানুষের জন্য যে কিছু আর বলার থাকে আমার মনে হয় না। তবে বোঝা গেল যে অত্যন্ত সফল একজন শিক্ষক ছিলেন। সফল বলছি এই কারণে, শ্রেণীকক্ষে উনি যেমন জনপ্রিয় একজন শিক্ষক, কখনো শ্রেণীকক্ষে কোন ছাত্রের সাথে, শিক্ষার্থীর সাথে উনি যে রাগ করেছেন বা কটু কথা বলেছেন, শক্ত ভাষায় কথা বলেছেন, এমন শোনা যায় না। একটা জিনিস যদি না বোঝে, বারবার তাদেরকে কাছে ডেকে নিজে হাত ধরে, বিশেষ করে অঙ্কের ক্লাসগুলো ছিল, আর আমাদের ছেলেরা তো একটু চঞ্চল প্রকৃতির, আমরা সবাই জানি, তো এদেরকে ধরে নিয়ে এসে উনি সব অবস্থায় সবসময় এই পাঠের ভিতরে অঙ্কেও কিভাবে করতে হয়, কিভাবে পাস করতে হয়, সব বিষয়গুলো উনি শিখিয়েছেন। শ্রেণীকক্ষের বাইরে ছাত্রদের জন্য তিনি তেমনই খুব সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। আর প্রশাসক হিসাবে কেমন ছিলেন, অর্থাৎ ওনার প্রশাসনিক দায়িত্বটা যখন উনি পেলেন, কিভাবে দায়িত্ব পালন করেছেন, সে তো আমার সহকর্মীবৃন্দ খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। সুতরাং এরকম একজন দক্ষ প্রশাসক বা ক্রাইসিস ম্যানেজার যাকে বলে, এরকম একজন মানুষ পাওয়া খুব মুশকিল। সবচেয়ে বড় যে ওনার গুণ ছিল, আমার মনে হয় যে সবার কাছে উনি যে জনপ্রিয়, ওনার কারোর সাথে দেখা হওয়া মাত্রই ওনার যে হাসিটা, একেবারে কথা বলার আগেই হাসি, মনে হয় যে অন্তর ভেতর থেকে এই হাসিটা উনি দিচ্ছেন। ছাত্রদের কাছে জনপ্রিয় এই কারণে যে উনি অন্তর দিয়েই ছাত্রদেরকে ভালোবেসেছেন। আসলে কোন মানুষ একজন মানুষের কাছে আসে কখন, যখন একজন আরেকজনকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে। আমরা শিক্ষক, আমরা আমাদের ছাত্রদের নিয়ে কাজ করি, যদি এই ছাত্রদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি, তাহলেই আমরা একজন সফল শিক্ষক। উনি অত্যন্ত সংস্কৃতবান একটা পরিবার থেকে এসেছেন। ওনার পরিবার কিন্তু ওনাকে কলেজে পড়িয়েছেন ইডেন মহিলা কলেজ থেকে, যেখানে এখন তো ইন্টারমিডিয়েট নেই, কিন্তু উনি কিন্তু ইন্টারমিডিয়েট ইডেন মহিলা কলেজ অত্যন্ত ভালো ফলাফল। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, ওনার দাদারা সবাই খুব উচ্চশিক্ষিত এবং উচ্চ পদে চাকরি করেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে ওনার যে আচরণ, মূলত এটা এসেছে তার পরিবার থেকে। আমি মনে করি একটা সংস্কৃত পরিবারের একজন মানুষের যেমন হওয়া দরকার, সেটা উনি প্রাথমিক পাঠটা ওনার পরিবার থেকে পেয়েছেন। আমি মনে করব যে উনি অত্যন্ত, দাদাকে বলবো, অর্থাৎ আমাদের দাদাবাবু অত্যন্ত ভাগ্যবান, সৌভাগ্যবান একজন মানুষ, কারণ দিদির মতো একজন ওয়াইফকে তিনি তার জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছিলেন, যার গুণের কথা আমাদের আর বলার দরকার নেই। দিদির সন্তানকে বলবো যে সেও অনেক সৌভাগ্যবান যে সে একজন চমৎকার একজন মাকে তার মা হিসাবে পেয়েছেন। ছেলেকে ওনারা অত্যন্ত যত্ন সহকারে মানুষ করেছেন এবং ইংল্যান্ড থেকে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এই বিষয়ে ওনারা নিজ খরচে বাচ্চাকে পড়িয়ে এনেছেন কয়েক কোটি টাকা খরচ করে, এবং বাংলাদেশে এই বিষয়ের উপরে মনে হয় 4 জন না 5 জন মানুষ বোধহয় আছেন, এবং ছেলেটা এখন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে। আমি দিদির কাছে অনুরোধ করবো যে আপনার যে বিদায় আমরা বলছি, আসলে এটা বিদায় না, আমি মনে করি যে এটা হলো স্থানান্তর। আপনি এখানে
আজ আছেন, এখানে কর্মস্থল ছিল, কর্মস্থলটা চেঞ্জ হয়ে এখন আবার আপনি গৃহ থেকে এসেছিলেন, গৃহে ফিরে গেলেন। কিন্তু গৃহে ফিরে গেলেন মানে এই নয় যে আপনি শুধু রান্না বান্নাই করবেন। গৃহে ফিরে অনেক কাজ করতে পারেন, লেখালেখির কাজ করতে পারেন, ধর্মে তো আপনি অত্যন্ত মনোযোগী, ধর্মের কাজটা মনোযোগ সহকারে করবেন। আমি একটা জিনিস অনুরোধ করবো, বিধাতা আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি পারলে পৃথিবীর বিভিন্ন দেশ, অনেক দেশ আমি দেখেছিল, বিভিন্ন দেশ একটু দাদার সাথে ঘুরে ফিরে দেখার চেষ্টা করবেন, তাতে আরো অনেক জ্ঞান বৃদ্ধি পাবে, সময় কাটবে। তো আসলে আমার সহকর্মীরা সবাই আমরা খুবই ক্লান্ত, আমি আর বেশি কিছু বলছি না, দিদির শুভকামনা করে এখানে আসছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এবার মানিক স্যার। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায়ী সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিতি, সংক্ষেপে বলছি, সময় অনেক হয়ে গেছে। আমার মনে হয় অনুষ্ঠান সকালে শুরু করলে ভালো হতো, কারণ সবারই বলার ইচ্ছা ছিল, অনেকেই পারবেন না, যারা মাইক ধরেছেন ছাড়তে চান না। আসলে ছাড়ার বিষয় না, হেরাবাদী এমন একজন মানুষ, এমন একজন শিক্ষক, এমন একজন সহকর্মী যার কথা বলে শেষ করা যায় না। হেরাবাদী দিয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ে আমরা স্টুডেন্ট, উনি আমার 1 বছর জুনিয়র ছিলেন। যদিও সেখানে তার সাথে আমার কোনোদিনই দেখা হয় নাই বা পরিচয় হয় নাই। এটার অবশ্য অন্য কারণ আছে, কারণ আমাকে সবাই জানেন, চিনেন যে আমি আসলে সবার সাথে ওইভাবে হয়তো মিশতে পারি না, বা আমি সৌভাগ্য হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার সাথে আমার ওইভাবে সাক্ষাৎ হয় নাই, পরিচয় হয় নাই। এখানে আসার পরে উনি আর আমি একই বিষয়ের শিক্ষক, এবং পরবর্তীতে জানলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট মার্কেটিং এর এবং বিষয়ের স্টুডেন্ট। ওনার গুণের কথা তো বলে শেষ করা যায় না, সবাই বলেছেন, সবাই জানেন, আমিও যেভাবে জানি আপনারাও সবাই জানেন। উনি একজন চমৎকার মানুষ ছিলেন, চমৎকার সহকর্মী ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন, এবং সবাইকে সাথে নিয়ে কাজ করার অত্যন্ত দক্ষতা ওনার ছিল। পারিবারিকভাবেও উনি আমার সন্তানদের কাছে এবং আমার ওয়াইফের কাছে অত্যন্ত একজন ধনী মানুষ। কারণ আমাদের এই বছর এই প্রোগ্রামে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি আমার সাবজেক্টে ছিল, উনি সেখানেও গিয়েছেন, আমিও গিয়েছি, আমার সন্তানরা গিয়েছে। তাকে অত্যন্ত ভালোবাসেন এবং ওনার কথা এবং ওনার গুণের কথা, ওনার মায়া পূর্ণ যে কথা তাদেরকে ছুঁয়েছে। এবং আজকে সকালবেলা আমি যখন এখানে আসবো, হঠাৎ তাই কি একটু অসুস্থ বোধ করছিলাম, কিন্তু পরবর্তীতে রেবাদির কথা মনে করি আমাকে 12টার পূর্বে রওনা করতে হয় এবং আমি আসি। ওনার সবাই বলছেন, আমি এটুকু বলবো, রেবাদি আপনি যদি আপনার কাছে কোনো রকম ভুল ত্রুটি বা দোষ করে থাকে ক্ষমা করে দিবেন, সবাইকে দোয়া করবেন, আমরা সবাই দোয়া করবো। আর স্কুল সম্পর্কে আমি কথা বলতে চাই। মুজাহিদুল স্যার যে কথাটা বলছেন যে এখন অস্থিরতা বা এটার বিরাট কারণ আছে, যে ওই রাশেদ স্যার যে গল্প বলেছেন মুরব্বী, আসলে এখন যারা আছেন সবাই এক পর্যায়ে চলে গেছে। এই যে উপরের যে মুরব্বী শ্রেণী, সেটা আস্তে আস্তে চলে যেতেছে, যার কারণে এই অস্থিরতাটা আছে। আমি আশা করব, আমার মনে হয় মুজাহিদ স্যারকে সবাই মিলে মনে হয় স্কুলের
শিক্ষক তো তিনি সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন। আমি আশা করবো ওনার একটু মাথা, আমি ওদিকে বলেছিলাম দেখা করে যে আপনাকে আমার মনে ঠিক মতো চয়েস করেছে, কারণ আপনার মাথায় সবচেয়ে গরম। এই গরম মাথাকে ঠান্ডা করার জন্য শিক্ষকরা একটা উপযুক্ত কাজ করেছেন। তো আমি আশা করবো আপনি সবাইকে নিয়ে এই কাজটা অত্যন্ত সুচারুরূপে সবাইকে নিয়ে কাজ করবেন এবং স্কুলের একটা সুন্দর পরিবেশ বজায় রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে দেবাদির কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবারে স্মৃতিচারণ করবেন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব AKM মুস্তফা কামাল স্যার। সম্মানিত সহকর্মীবৃন্দ, সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি কোন দিক দিয়ে শুরু করবো? অনেক কথাই বলা হয়, সব কথাই আমার কাছে মনে হয়েছে যে সবাই বলছে ছবিটা সুন্দর, পড়তে পড়তে দেখেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছে, চাকরি নিচ্ছে। মানে আমি কি বেশি জানি, জানার আমার সুযোগ ছিল। তার বড় ভাইয়ের সাথে আমরা একত্রে কাজ করছি, স্কাউটিং এ ডিভিশনাল কমিশনার অফিসে কাজ করছি, সেই হিসেবে আমি জানতাম। করার পর চাকরি নিচ্ছে, চাকরি নিয়ে সফল জামাই সফল সন্তান, শিক্ষকতায় জনপ্রিয়তা, শিক্ষক রূপে জনপ্রিয়তা, এবং শেষ দিনে বিশাল সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়। একজন মানুষের এর চেয়ে বেশি আর কিছু লাগে না। এটা অনেক, এটা অনেক, এর চেয়ে বেশি আর পাওয়ার কিছু তো নাই, অনেক পাওয়া। আমি এবং অনেকেই সময়ে সময়ে সরকারের বিভিন্ন প্রকল্পের সময়ে আমরা বলে আসতেছি যে শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন কি আসলে বেতন বাড়ানো, মর্যাদা বৃদ্ধি না, যার সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন। যে একজন শিক্ষক যদি একটা রুম পায়, একটা আলমারি পায়, তার বিলঙ্গিস গুলা সে এখানে রাখতে পারে, তার জিনিসপত্র সে রাখতে পারে, সেইটা তার উপকরণগুলি সে রাখতে পারে, ব্যবহার করতে পারবে। আবার একটা উপকরণ, একটা লেকচার, একটা নোট সে কষ্ট করে তৈরি করলো, এটা বাসায় রাখলো 2-6 মাস পরে আর নাই। কিন্তু তার এই রুমটা যদি কর্মস্থলে যদি থাকে, তাহলে এটা সে বছরের পর বছর সে ব্যবহার করতে পারে। একবার একটা নোট করা, একটা প্রশ্ন করা, এটা তো জায়গারও দরকার। আমরা এখানে স্কুলগুলিতে এখনো কিন্তু আপনি যে বিদ্যালয়ে চাকরি করছেন এরকম ব্যবস্থা সব বিদ্যালয়ে এখনো হয়ে ওঠে নাই। গভর্নমেন্ট সব স্কুলে এখনো হয় নাই। আপনারা এখানে যারা আছেন 97-98 পর্যন্ত সব শিক্ষক ইচ্ছা করলে আপনি পাশে দিতে পারেন যদি চান, কারণ উপজেলার স্কুল তো সব গভর্নমেন্ট হয়ে গেছে। তো সেখানে তো আপনার আপনি যদি দায়িত্ব নিতে চান, অর্ডার করে গেলেই আপনি দায়িত্ব পাবেন। হ্যাঁ, মানে দায়িত্ব পাবেন। আমাদের মর্যাদার দিক দিয়ে আমরা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত যদি চিন্তা করি, প্রাইমারিতে এখন একটা বাথরুম দিচ্ছে, প্রাইমারিতে একটা বাথরুম, একটা পিয়ন আছে। আচ্ছা, শৈশব বিবেচনায় আপনার আমার চাকরি কর্মস্থল, ব্রিটিশ পিরিয়ডের স্কুলে চাকরি করা, আমরা কিন্তু ভালো অবস্থানে ছিলাম, আছি। ব্রিটিশ পিরিয়ডের স্কুলে আছি, এটা আমরা খুব ভালো আছি। ভালো কর্মস্থল থেকে আমরা ত্যাগ করতে শেষ করছি। আমি যেটা বলতে চাইবো যে আমরা একটা ভালো জায়গাতে বিদায় নিচ্ছি। আমার খুব হয় যে সেই যেদিন জয়েন করলাম, তারপরে কতগুলি শিক্ষক আমরা হারাইছি। এখন মুজাহিদের হাতে দায়িত্ব। মুজাহিদ যদি মনে করে যে আমাদের শিক্ষক পরিষদে আমাদেরকে সদস্য রাখতে পারে, আমাদের কাছ থেকে যদি মাসিক চাঁদা নিতে চায়, নিতে পারবে। আমরা এই নবী স্যারও দিবে, মানিক স্যারও দিবে, আমরা এই চাঁদায় শেয়ার মানি দিব। এবং আমাদের, কারণ আমাদের স্টাফ রুম তো বড়তে হবে, স্টাফ রুমটা তো বড়তে হবে, লোক তো রাখতে হবে, লোকটাই জানতে হবে না। লোক ডাকলে আপনার তো আবার অর্থেরও ব্যাপার আছে। ফ্লুইড, শরীরের ফ্লুইডটা যেরকম রক্ত, এরকম আপনার কর্মকাণ্ডের জন্য টাকা লাগে। টাকার জন্য আপনি ইচ্ছা করলে, আমরা যারা বিদায় হয়ে গেছি, আমাদের কিন্তু চাঁদা ধরবেন, আমরা চাঁদা দিব।
আপনাদের সাথে শেয়ারে থাকবো। এবং যদি মনে করেন বেড়াইতে যাবেন, আমরা যারা পারি যাবো আপনাদের সাথে, যারা পারি না যাবো না। আর এমনিতে আমাদেরকে ডাকলে, বিকালের দিকে ডাকলে তো কোনো কথাই না, আমি স্কুল নষ্ট করবো না আপনাদের। আর আমরা প্রাক্তন যারা আছি আপনাদেরকে বলবো, একটু জায়গা যদি 2 মাস 6 মাস পরে দেয় বসার জন্য, এই কম কি অনেক তো। উঠে যাবেন, বসবেন, খাবেন, খাওয়া শেষ, বিলাই না হাজির। দেশের এই বলে খালি সালাম দেখতে পারে বেড়াইছে, মানে আপনি সরেন। সেই জন্য আমি মনে করি এই যে আজকে রেওয়াজে যাচ্ছে, প্রাক্তন শিক্ষকরা যদি আসে তাদেরকে সভ্য বানাবেন, টাকা নেবেন, সদস্য করবেন, মাঝে মধ্যে বললেন আসলো আপনার রুম তো করতে হবে। খুব ক্রাইসিসের দিন অনেক শিক্ষকের ঘাটতি আছে, অমুক দিন বলে ফেলবেন, ইয়ারে মানিক সাহেবরা দাওয়াত দিবেন, স্যার আসে 2টা ক্লাস নিতে হবে। নবী স্যারে বলবে যে 2টা ক্লাস দেওয়া লাগবে, শিক্ষকরা আসবে, ক্লাস নিবে। আমারে বললেও আমি ফিজিক্স কেমিস্ট্রি 9, 10 2-4টা ক্লাস নিতে পারবো। এখনো যে এনার্জি আছে, তো হেডমাস্টারি না করলে তো 4টা ক্লাস অবাধে দিতে পারতাম, নেওয়ার মতো এনার্জি আছে পারি। আর আমি হয়তো সামনের মাসে একটা কিছুতে জয়েন করবো, যে আল্লাহর ইচ্ছা, সেখানেও এই জাতীয় দায়িত্বই অনেকটা এই জাতীয়। দেখা যাক, সময় কাটানো যাই কিছু পাওয়া যায়। গভর্নমেন্ট স্কুল থেকে আমি রিটায়ার করছি, সফল হিসাবে করছি, ছিলাম সফল। যতদিন এখানে চাকরি করছি, অন্য জায়গায় করছি, যেখানে আপনি করছেন সবটাই কিন্তু সফলের জায়গা। আমি দৃঢ়ভাবে বলছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় বাথরুমে যান, দুর্গন্ধ যাওয়া যায় না। কিন্তু তার চেয়ে আর্মানিটোলা স্কুলের ছাত্রদের বাথরুম অনেক ভালো। চ্যালেঞ্জ কার্যফলে মেয়েরা যে বাথরুমে যায় আলাদা, মেয়েদের ছেলেদের আলাদা, এখনো দুর্গন্ধ। ডিন সাহেব কি এসে দেখেনি, চেক করে কোনোদিন চেক করে না। তাহলে তার চেয়ে আপনার পরিবেশটি খারাপ নয়। ইয়াং শিক্ষক যারা তোমরা জয়েন করছো, তোমাদের এই কর্মস্থলকে তোমরা কোনোভাবেই খারাপ নিতে পারবে না। এবং আমার 8 বছর পরে আমার এই টিচার 1ম শ্রেণীর গেজেটেড, তারা ফিট, উচ্চ মাধ্যমিক, কলেজ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে আজকের সার্কুলার অনুযায়ী। মুজাহিদ যদি মনে করে যে আমি আহমেদ বাওয়ানি স্কুল এন্ড কলেজের সভাপতি হব, সে যদি চায় হতে পারবে, অসুবিধা নেই। কিন্তু মৌলভীবাজারের সভাপতি, বাজারের কমিটির সভাপতি সে পারবে না, কারণ তার তো মাস্টার ডিগ্রি নাই। মাস্টার ডিগ্রি থাকতে হবে, এজ ওয়েল এজ তাকে 1ম শ্রেণীর কর্মকর্তা হতে হবে। তাহলে শিক্ষকের সেই সুযোগটা আছে। তাহলে শিক্ষকের মর্যাদা অনেক হারানোর, আমরা কিছুই হারাই নাই, মর্যাদা ক্রমান্বয়ে বাড়ছে। সামনে তো আরো সুন্দর মর্যাদা আসতে যাচ্ছে। যদিও আলাদা হয়েই যায়, তাহলে এই সমস্ত ইয়াং শিক্ষকরা শিক্ষা কর্মকর্তা হিসেবে চলে যাবে 8 বছরের মাথায়। এরা কম্পিউটার জানে, অধিদপ্তরে শিক্ষা কর্মকর্তা হবে, অসুবিধা নেই, ভালোই পারত। আমি একটু অপ্রশংসা করি নাই রে বাদী, আমি শুধু মূল্যায়ন করলাম সফল মানুষ হিসাবে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা যারা আছি সবাই সুস্থ থাকি, সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের আসসালামু আলাইকুম। আমাদের বিদায়ী রেবাদিতে সম্মানিত প্রধান শিক্ষক নুরুন্নাহার, আমাদের সাবেক প্রধান শিক্ষক স্যার, আমার প্রাক্তন আপারা স্যাররা যারা এসছেন আজকে অতিথি হিসেবে, অতিথি হয়ে আমাদের আলোকিত করেছেন সবাইকে, আমার সহকর্মী বৃন্দকে আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা বিদায় অনুষ্ঠানটা আসলে খুব কষ্ট লাগে। প্রত্যেক এখন কেন যেন খুব ঘন ঘন হচ্ছে, সবাইকে কয়েকদিন পর পরই বিদায় দিতে হচ্ছে। আজকে আমাদের অত্যন্ত প্রিয়জন রেবাদিকে আমরা হারাতে যাচ্ছি। ঠিক হারানো কথাটা ভালো লাগে না শুনতে, জাস্ট আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, হয়তো
নিয়মিত আমাদের কাছে আসবে না, আমাদের কাছে বসবে না, কথা বলবে না, এই আর কি। অনেক গুণে গুণান্বিত একজন ব্যক্তি, ভদ্র, মার্জিত, রুচিশীল। তার কাছ থেকে শেখার অনেক আছে। আমরা ছোট, আমরা অনেক কিছু শিখেছি। আমি মর্নিং শিফটে চাকরি করেছি, দিদি ডে শিফটে। তারপরে দিদির সাথে আন্তরিকতা আমার অনেক বেশি ছিল। মর্নিং শিফটে ছুটির পরে যখন বাড়ি যাওয়ার সময় হতো, দিদি ডেকে বসাতেন, আপা জাহানারা বসো, এক কাপ চা খাও, একটু বসো না, আমার সাথে গল্প করো। বসতাম, গল্প করতাম, দেখতাম। যাই হোক, আমরা যখন একসাথে স্কুলে ঢুকি, দিদি 92, আমরা 94, কাছাকাছি সাল, কিন্তু মনে হতো এক ঝাঁক তরুণ মেয়ে। ধীরে ধীরে সকালের সূর্যটা যেমন শিশু থাকে, দুপুরে যে যৌবন প্রাপ্ত হয়, বিকালে যে বৃদ্ধ হয়ে যায়, ঠিক তেমনই মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সবাই চলে যাচ্ছি, বৃদ্ধ হয়ে চলে যাচ্ছি। আমাদের এত এত প্রিয় স্যার, এত ম্যাডাম এখানে আপারা বসে আছেন। তো শাহ আলম স্যারের একটা কথা আমার খুব ভালো লাগে, এখন মনে পড়ছে, ওল্ড ইজ গোল্ড। শাহ আলম স্যার প্রায়ই বলতেন ওল্ড ইজ গোল্ড। এখন আমার কাছে মনে হয় সত্যি যারা চলে গিয়েছেন তারা আসলে গোল্ড। মোস্তফা কামাল স্যারের কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি, অনেক কিছু যা বলার মতো না। তো এত এত গুণী মানুষের সান্নিধ্য পেয়ে সত্যি আমি ধন্য। রেবাদি অনেক ভালো একজন, এত সবাই আমরা তাকে ভালোবাসি। আজ কালকে রেবাদিকে নিয়ে যখন ক্লাসে ক্লাসে যায়, বাচ্চাদের কাছ থেকে বিদায় নেন উনি। বাচ্চাদের যে আবেগ দেখেছি, ভালোবাসা দেখেছি, একটা শিক্ষকের আসলে এর চেয়ে বেশি আর কিছু পাওয়ার থাকতে পারে না। এটাই শিক্ষকের সার্থকতা। যাই হোক, আমরা ভুল করে থাকলে দিদি ক্ষমা করবেন, আসবেন, আমরা আমাদের সাধ্য মতো সম্মান করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপাকে। আসলে ওনার সম্পর্কে বলতে গেলে যার হাতে মাইক যাক না কেন, বলার শেষ পায় না। এবং এর মানে হচ্ছে যে আপাকে আমরা কতটা ভালোবাসি, এবং এই আপাকে আমরা, বিশেষ করে আমি জানি যে গুড মর্নিং আপা। দুপুরবেলা আসলেও আমি যদি নাও বলি গুড মর্নিং, তো উনি আমাকে অভিযোগ করেন, কি ব্যাপার আজকে আমাকে 12টা বাজে আপনি গুড মর্নিং বলছেন না কেন? তো এখন সে আপা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিধাতা, তুমি বিদ্যা, তুমি সর্বদেব দেবতার দেবতা। আমি প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণকে। আজকে আমার জন্য যে বিশেষণ আপনারা দিলেন, সত্যি আমি অবাক হয়ে গেলাম। শুরুতেই আমার পরম শ্রদ্ধেয় মুস্তফা কামাল স্যার, আমি তুমি বলতাম, আগে নিরু ডাকতাম, ওই অত বড় নাম ডাকবো না, তোমার নিরু ডাকবো। এখানে এসে পরে নন্দার আপা ডাকতাম। আমি আপারে নিজের বান্ধবীর মতোই মনে করতাম, একসাথে আছি, চালাবো, স্কুলটা ভালো করেছি। কিন্তু এত টিচারের স্বল্পতা যে আমি আর পারি নাই আপনাদের সাথে। আর এই দায়িত্বটা তো কঠিন। আমি আসছিলাম এই স্কুলে 1995 অক্টোবরে, আর যাচ্ছি 2025 সালের অক্টোবরে। দীর্ঘ 30 বছর আমার জীবনের এই প্রত্যেক সময় আমি আরমানি জুলাই কাটিয়ে দিলাম। আমি স্কুলটাকে অনেক ভালোবাসি, ছাত্রদের অনেক ভালোবাসি, আর ছাত্ররা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। আমি এদিক থেকে খুবই সুখী। এবং এই দায়িত্বে আসার পরে অনেকে এই ক্লাস একটু মধুর হলে হয়েছে, ভাই আমাকে ক্ষমা করে দিবেন, কর্তব্যের দায়িত্বে আমাকে এটা করতে হয়েছে। আর সবাই যদি আমরা আন্তরিক, কষ্ট হয় তাও আন্তরিকতা থাকলে এর মধ্যেই আমরা ছাত্রদের কিছু দিতে পারবো, এতটুকু আশা আমার আছে। আর আমার এই
আজকে আমার কুকুরগুলোর জন্য আরো বেশি মায়া লাগছে, খাবার দিতে দেরি হয়েছে, সব কটা আমার রুমের সামনে চলে গেছে, আমার কাপড়ে আমার গায়ে হাত দিচ্ছে, মুখ দিয়ে ছাড়তেছে আমার। আমি এখনো খাওয়া দেব নাই, আমার খাবার কিন্তু আছে ফ্রিজে। আজকে এখানে খাবার দিকে আর রান্না করায়নি, ফ্রিজে আমি আর এক বাটি মাংস রান্না করে চুয়ে গেছি। আমি মাংস রান্না করি না, কিন্তু ওদের জন্য আমি রান্না করি। আমার ছেলে কিনে দেয়, মা ওদের খাওয়া তো, ওদের কুকুর অসুস্থ, মা আমি টাকা দেবো, তুমি ডাক্তার টাকায় না কুকুরটা সুস্থ করে দিও। আমার ছেলে আন্তরিক, দেওয়াতে তার কোনো আপত্তি নাই। আজকেও আমি 3টা মন্দিরে বলে দিয়ে টাকা দেওয়াইলাম, বিকাশ করে দেবো, তোমার বিকাশ আছে, সাথে সাথে দেয়, ওইদিকে ও বিপণতা করে। তবে আমি এই স্কুলে এতদিন ছিলাম, সবাই আমাকে এত ভালোবাসেন, আসলে আমি সবার ভালোবাসা দিয়েছি। শিক্ষকদের সবাইকে বলবো, সবাই মিলেমিশে থাকবে, মিলেমিশে কিভাবে স্কুলটাকে ভালো করানো যায়, ছেলেদের আমরা ভালো পথে আনতে পারি, সেই চেষ্টাটা আমরা সবসময় করবো। তাইলেই দেখবেন স্কুল চলবে। একটু কষ্ট করে সবাই ছাত্রদের কথা চিন্তা করবে। আমি স্কুলে ক্লাসে যাবো, ছাত্রদের বুঝাইতে হবে, বুঝাইলেই দেখবেন চোখ হয়ে যাবে ছেলে। আমাকে ছেলেরা অনেক জ্বালাইছে, কিন্তু আমি পড়াইছি। এখন আজকে বলছে, ম্যাডাম আপনার ক্লাসে কত জ্বালাইছি, কত বিরক্ত করছি মানুষকে। আমি তো এটা তো আমাদের জ্বালাইবেই। দুষ্ট মিষ্ট শান্ত নিয়ে আমাদের পরিবার, আর মানে টুলা পরিবারটা ওই রকম, ভালো খারাপ মন্দ সবাই মিলেমিশে আমরা একসাথে থাকি। আমি দেখেছি কেউ যখন বড় ম্যাডামের কাছে যাইয়া বদনাম করতো আরেকটা, আমি ভাই এমন করেন কেন, তো আমাদেরই ভাই, কয়দিন পরে দেখবেন ঠিক হয়ে যাবে। এগুলো বললেন না, এগুলো বলা ঠিক না। আমরা কারোর সম্বন্ধে কিছু বলবো না, আস্তে আস্তে দেখবেন নতুন আসছেন তো, দেখবেন ঠিক হয়ে যাবে। এটা সবার মধ্যে যদি আন্তরিকতা থাকে, স্কুলটাও ভালো চলবে, আপনারাও ভালো থাকবে। আমি আসবো, আমি তো যাবো না আরমানিটুলাকে, আমার নারীর সম্পর্ক আরমানিটুলার সাথে আমার একদম বড় ছুটি বললে আমি আসি, মাঝখানে এসে দেখে যাই স্কুলটাকে। আমি মাঝে মাঝে আসবো। আর আমার তো আর ছেলে একটা বিয়েও করে না, ছেলেটারে নিয়ে আমি চিন্তায় আছি। ও যদি বিয়ে করতো তাহলে আমি নিশ্চিন্ত ছেড়ে দিতাম। এখনো সে বিয়ে দিয়ে রাজি হচ্ছে না, ছেলেটা দিয়ে আমার একটু কষ্ট। এছাড়া আর কোনো কষ্ট নেই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার অবসর জীবনটা যেন সুস্থ থাকে। আমার মনটা খুব খারাপ, আমার 4 নম্বর ভাই মৃত্যুপথ যাত্রী, যে কোনো সময় চলে যেতে পারে। উনি কিন্তু গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, 2বার গোল্ড মেডেল পাইছে এশিয়া মহাবিশ্বে, কলকাতা। এক ভাই কলকাতা থাকে, তার কোনো সন্তান নাই, ওয়াইফটা 19 সালে মারা গেছে। এখন আমার একটা কাকাতো ভাই ছিল, ওরে সব সম্পত্তি লিখে দিছে, ওরা এসে ওরা দেখতেছে। আমার 2 ভাই অলরেডি কলকাতাতে আছে, দেখার জন্য গেছে, কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে। মনটাও খুব খারাপ। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যে সবাই ফেয়ার হইলে বসে কাঁদছি, কিন্তু আজকে আমার কান্না কেন আসছে না, কেমন জানি হয়ে গেলাম। আজকে আমার কান্না আসে না, আমি সব ফেয়ার হইলে বসে কাঁদতাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন আমার ভুল ত্রুটি। সবাই ভুল ত্রুটি থাকবেই, আমি কিচ্ছু মনে রাখি নাই। আর আমার ছোট ভাইরা অন্যায় করলে মাফ করতাম না, আমিও কিচ্ছু মনে রাখি না। আমার পরিবারেও কোনোটা দুষ্টামি করলে আবার ডেকে নিয়ে আসি, কিরে রাগ করছিস, আসিস না কেন, নিজেই ডেকে নিয়ে আসি। আর আমি ভুলে গেছি, আমি মনে রাখি না কিছু, কারণ 2 দিনের এই দুনিয়া কে কতদিন বাঁচবো তা ঠিক নাই, গেলে সব ভুলে যেতে হবে, কিছুই মনে থাকবে না। আচ্ছা, সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবে। ধন্যবাদ আমাকে। আসলে ভেতরে জাঙ্ক ফাইল গুলো ডিলিট করে দেওয়াটাই ভালো। আর যে দরকারি আনন্দ ঘন মুহূর্তগুলো আপনারা আপনি মনে রাখবেন। এবারে বক্তব্য রাখছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুন্নাহার আপা, আজকের অনুষ্ঠানের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় সভায় উপস্থিত সাবেক শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং আমার বর্তমান এবং সাবেক সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি, বিশেষ করে সাবেক যেসব শিক্ষক চলে গেছেন তাদের উপস্থিতি আমার এই সভার বিদায় সবাইকে উন্নত এবং সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। 2008 সালে আমি এখানে যোগদান করি।
তখন এসে আমি রেবাদিকে পেয়েছি। রেবাদিদির সঙ্গে তখন থেকে আমার পথ চলা। আমার আর রেবাদিদির সঙ্গে কোনো ফাটল ধরেনি বা মুখ কালাকালি হয়নি বা কথার মধ্যে আমাদের কখনোই কোনো কেউ মনে হয় কষ্ট আমরা পাইনি। তো আমার সমসাময়িক যারা ছিলেন প্রায় সবাই চলে গেছেন অবসরে। আজ রেবাদিও চলে গেলেন। আমার আসলে কষ্ট লাগছে। কষ্টের সঙ্গে আমার বলতে হচ্ছে যে আমার একজন সহযোগী এবং শুভাকাঙ্ক্ষী কমে গেল। তো রেবা দিদি নামটা আসলে যে চিত্রটা আমার মনের পর্দায় ভেসে ওঠে তা হলো পরিপাটি এবং ধীর পদচারণা একজন মানুষ, যিনি ধর্মভীরু, উদার, মানবিক জ্ঞানে পরিপূর্ণ এবং সুখী একজন মানুষ। তো দিদি আরো তো অনেক বিশেষণ আমরা শুনলাম। আমার বিশেষণের সঙ্গেও সবারটাই প্রায় মিলে গিয়েছে, একই কথা বারবার এসে দেয়, যার কারণ উনি এরকমই একজন মানুষ। বিদ্যালয়ের প্রতি নিবেদিত প্রাণ, শিক্ষার্থী বান্ধব ছিলেন দিদি। এবং এরকম যে শিক্ষক, তিনি কিন্তু বিদ্যালয়ের সম্পদ। সেই সম্পদরূপী দিদি আমাদের এই বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। তার শূন্যতা আমরা সবসময় অনুভব করব। আমি যখন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি, সেই থেকে দেখা গেছে যে আমার সিনিয়র শিক্ষক যারা আছেন তাদের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক দুজন, রেবা দিদি এবং জাহানারা আপা, এছাড়াও অফিসে যারা সহকারী আছেন এবং কর্মচারী আছেন, বিশেষ করে তারা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং এখনো করছেন। এখনো কিন্তু আমি মোস্তফা কামাল স্যারের কাছে কৃতজ্ঞ এবং এখনো আমি বিভিন্ন সময় যখন আর কোথাও থেকে সমাধান পাই না, স্যারের কাছ থেকে আমি পরামর্শ নিই। স্যার আমাকে সুষ্ঠুভাবে বুঝিয়ে দেন, আমি এর জন্য কৃতজ্ঞ। বিশাল ব্যস্ততা, হঠাৎ অবসরে চলে যাওয়া, অখণ্ড অবসর, এটা আসলে মানতে একটু কষ্টও লাগে এবং সময়টা কেমন যেন মিলাতে, ম্যাচ করতে একটু সময় লেগে যাবে। দিদিরও হয়তো লাগবে, কিন্তু নিজের সুস্থ থাকার জন্য, স্বাভাবিক থাকার জন্য এটা কিন্তু করতেই হবে। দিদি একদিন কষ্ট নিয়ে বলছিলেন যে আসলে আমরা কি পেলাম, চাকরির জীবনে যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল ওগুলো তো পাইনি। আমার কথা হলে এই মনোবেদনা অনেকেরই আছে, কিন্তু আমাদের কর্মক্ষেত্রই তো শেষ না, আমাদের জীবনের আরো অনেকগুলো দিক আছে, যে দিকগুলো আমরা কিন্তু অনেকেই অনেক দিক থেকে সফল। আমি মনে করি এই যে কষ্ট, দিদির যে বিভিন্ন দিকে সফলতা আছে, এটা ভেবে এই কষ্টগুলো থাকবে না, মনে স্থান দেওয়া যাবে না। তো দিদির সবশেষে আমি কামনা করব তিনি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আমাদের এই বিদ্যালয়ে আমার আপনার সবার আসবেন মাঝে মাঝে, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে করছি। ধন্যবাদ। আমি আবার একটু বিষয়টা জানাতে চাচ্ছি। আমরা আজকে যাকে বিদায় দিলাম সে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সহকারী জেলা শিক্ষক স্যার। আমরা ঘুরে ঘুরে চেষ্টা করে যাইতে দেখি, যেতে দেই নাই। কারণ হলো যে স্কুলের শিক্ষক সংখ্যক, বেতন তো আর বাড়বে না, বরং যাতায়াতের খরচ বাড়বে। এই কারণেই যে থাকুন ঘুরে ঘুরে রেখে দিলাম। এবারে আমরা সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন গিয়াসউদ্দিন স্যার। তবে সূরা ফাতিহাটা একবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. درود بركي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা আজকে আমারুল্লাহ পরিবারের একজন সদস্যকে বিদায় জানাচ্ছি তার কর্মজীবনের বিদায় আল্লাহ তার এই বিদায় দিনে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ তিনি যে বিদায়কালীন সময়টা কাটাবেন তার এই সময়টাকে তুমি সুখময় করে দাও আল্লাহ তার যদি কোনো বাসনা থাকে তার বাসনাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ তিনি যেন শারীরিকভাবে সুস্থ থাকেন শান্তিতে থাকেন সেই তৌফিক দাও আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি শান্তিতে থাকার তৌফিক দান করো আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তোমার রহমতের চাদর আমাদেরকে ঢেকে দাও আল্লাহ আমরা যেন সবাই মানবিক গুণে গুণান্বিত হতে পারি সেই তৌফিক দাও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাইকে ধন্যবাদ আমি শামসুল হক স্যার এবং লাইলা আপাকে অনুরোধ করব এবং নুসরাত আপা গিফট হ্যাম্পারগুলো এবং শুভেচ্ছাগুলো আমাদের রেওয়ানি আপাকে তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাতে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা কান পুরাটার তার গুলা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলা জমবে ধুলা কান পুরাটার তার গুলা ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না